আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ফ্রি সেশন ফায়ার সেফটি ডিজাইন, ইন্ট্রোডাকশন টু ফায়ার সেফটি ডিজাইন। আমরা এই সেশনে আজকে ইনিশিয়ালি জানতে পারবো ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার সিস্টেম, ফায়ার পাম্প, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্যারিয়ার, কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেপারেশন, এনএফপিএ, বিএনবিসি, অ্যাকর্ড অ্যালায়েন্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কোড সম্পর্কে। এগুলো সম্পর্কে জাস্ট ইনিশিয়ালি কিছু আলোচনা করা হবে। এছাড়াও আলোচনা করা হবে এই প্রত্যেকটা কম্পোনেন্টগুলো আমরা কি কোর্স, রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে ডিজাইন করব, এবং ডিজাইনটা সাধারণত আমরা অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে করব। অটোক্যাড সফটওয়্যার 2D 3D বোথ ওয়েতে। অটোক্যাড সম্পর্কে আমরা অবশ্যই কম বেশি সবাই জানি। তো আমরা শুরু করছি আমাদের ইন্ট্রোডাকশন টু ফায়ার সেফটি ডিজাইন কোর্স, অনলাইন কোর্স। আমাদের এই কোর্স কন্টেন্টের মেইন কন্টেন্টগুলো হচ্ছে, প্রথমে আসছি ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্মে কী কী থাকবে? ফায়ার অ্যালার্মে থাকবে ডিটেকশন এবং নোটিফিকেশন সিস্টেম। ডিটেকশন সিস্টেমে আমরা জানি যে সাধারণত স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর, এই ডিটেক্টরগুলো ইউজ করা হয়। আর নোটিফিকেশন সিস্টেমে সাধারণত ইউজ করা হয় সাউন্ডার, ফ্ল্যাশার, হর্ন, কখনো কখনো সাউন্ডার, ফ্ল্যাশার কম্বাইন্ড। মোট কথা, ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম রিলেটেড প্রত্যেকটা হার্ডওয়্যার কম্পোনেন্ট এবং ইনস্টলেশন, ডিজাইন, ফ্লোচার্ট, স্কিমেটিক ডায়াগ্রাম, এটসেট্রা। এবার আসছি ফায়ার সাপ্রেশন সিস্টেম সম্পর্কে। ফায়ার সাপ্রেশন সিস্টেমটা হচ্ছে একটু ভাস্ট প্রকৃতির, মানে এর লেন্থ অনেক বড়। এর সাথে কানেক্টেড আছে এক্সটিংগুইশার, হাইড্রেন্ট সিস্টেম, স্প্রিংকলার, কার্বন ডাইঅক্সাইড, ফোম সাপ্রেশন, এটসেট্রা টাইপ অফ ক্লিন এজেন্ট। আরও থাকবে ফায়ার পাম্প ডিটেইলিং, পুরো এমইপি সিস্টেমটা কীভাবে কানেক্টেড থাকে কন্ট্রোলের মাধ্যমে এবং কখন কোন সময় কোনটা এক্সিকিউট করা হয় যখন আগুন লাগবে, সে সম্পর্কে আলোচনা করা হবে। আরও থাকবে ফায়ার সেপারেশন নিয়ে। ফায়ার সেপারেশন সাধারণত থাকে ফায়ার ডোর, ফায়ার কার্টেন, এটসেট্রা টাইপের ব্যারিয়ার। ফায়ার সেপারেশনের মূল কাজ হচ্ছে আগুন থেকে জানমালের রক্ষা করা, এবং ইনকেস কোনো অকুপেন্সি বা কোনো লোকেশনে যদি আগুন লাগে, সেক্ষেত্রে সবাই ফায়ার ডোর বা ফায়ার কার্টেনের মাধ্যমে বের হয়ে যেতে পারবে, এবং সেই জায়গাটা ফায়ার ডোর বা ফায়ার কার্টেনতে বন্ধ করে দেবে। এই পর্যায়ে আরও আলোচনার আনুষঙ্গিক বিষয়বস্তু থাকবে এনএফপি, বিএনবিসি, অ্যাকর্ড অ্যালায়েন্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কোড, বিভিন্ন গভর্নমেন্ট গ্যাজেট কোড, রুলস অ্যান্ড রেগুলেশন। এছাড়াও থাকবে এই কোড, রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে আনুষঙ্গিক রেফারেন্স বুক এবং হ্যান্ডবুকস ডিসকাশন। প্রথমে আমরা জেনে নিব আগুন কিভাবে উৎপন্ন হয়। আগুন লাগার জন্য সাধারণত তিনটা বস্তুই দায়ী। এক হচ্ছে অক্সিজেন, দুই হচ্ছে ফুয়েল, তিন নম্বর হচ্ছে হিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ট্রায়াঙ্গেল। সো আগুন লাগার পূর্বে বা আমরা এই তিনটা থেকে যে কোনো একটা জিনিস কম্পোনেন্টকে সরিয়ে ফেলে আমরা আগুনের সাথে ফাইট করতে পারবো। আগুন লাগানোর জন্য সাধারণত মিনিমাম 20% অক্সিজেনের প্রয়োজন হয়। এছাড়া হিট যখন জেনারেট হয় তখন সেটা ইলেকট্রিসিটি, গ্যাসোলিন বা যে কোনো টাইপের কম্বাস্টিবল ম্যাটেরিয়াল থেকে তৈরি হতে পারে বা উৎপন্ন হতে পারে। সো জেনারেল স্ট্র্যাটেজি হচ্ছে ফায়ার ফাইটিংয়ের সাথে যে কোনো একটা কম্পোনেন্টের সাথে আমাদেরকে লড়াই করা। এখন আমরা দেখব কীভাবে স্ট্র্যাটেজি করবো ফায়ারের সাথে। ফায়ারের সাথে স্ট্র্যাটেজি সাধারণত দুইভাবে করা যায়। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ডিলিং উইথ হিট। এই ডিলিং উইথ হিটের পর্যায়ে আমরা তিনটে জিনিসকে বিবেচনা রাখবো। প্রথমে থাকবে ফায়ার ডিটেকশন, যেখানে আমরা অলরেডি বলেছি যে ফায়ার সেফটি ডিটেক্টরগুলো ইউজ করতে হবে পর্যাপ্ত লোকেশনে। স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, ফ্লেম ডিটেক্টর, ডার্ক ডিটেক্টর, কোথাও কোথাও মাল্টি ডিটেক্টর ইউজ হয়। মাল্টি ডিটেক্টর সাধারণত হচ্ছে স্মোক এবং হিট ডিটেক্টর কম্বিনেশন একটা ডিভাইস। এই ডিভাইসগুলোর ছবি আমরা সামনে দেখব এবং ডিভাইসগুলোর অ্যাপ্লিকেশন, ইনস্টলেশন ক্রাইটেরিয়া, স্পেসিং কীরকম হবে সব আলোচনা করবো আমরা। এরপর থাকবে ফায়ার নোটিফিকেশন সিস্টেম। ফায়ার নোটিফিকেশন সিস্টেমের কাজ হচ্ছে কোথাও যদি আগুন লাগে তাহলে সেই এরিয়াটা সাউন্ড বা অ্যালার্মের মাধ্যমে অ্যালার্ট করে দেওয়া। এক্ষেত্রে এখানে থাকবে সাউন্ডার, ফ্ল্যাশার, হর্ন, বেল, বিভিন্ন রকমের
নোটিফিকেশন এবং অ্যালার্ম ডিভাইস। এরপরে আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফায়ার ফাইটিং, যেটা থেকে আমরা ডিরেক্ট এক্সিকিউশন করবো ফায়ারের সাথে। এর সাথে কানেক্টেড আছে ফায়ার এক্সটিংগুইশার, স্ট্যান্ড পাইপ সিস্টেম, স্প্রিংকলার, ফোম সাপ্রেশন, গ্যাস সাপ্রেশন, বিভিন্ন ধরনের ক্লিন এজেন্ট। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিকলি ফায়ার সেপারেশন। আমরা অলরেডি বলছি ফায়ার সেপারেশন কি, ফায়ার ডোর, ফায়ার কার্টেন ইত্যাদির মাধ্যমে, ইত্যাদি ফায়ার প্রুফ টাইপ ব্যারিয়ার মাধ্যমে আমরা ইউজ করলে সেখান থেকে আমরা আগুন ছড়ানো থেকে রক্ষা করবো। আমরা জানি যে আগুন সবসময় খোলা জায়গা পেলেই সেখানেই সেই দিকে ধাবিত হয়। সো প্রত্যেকটা সিঁড়িতে যখন আমরা এন্ট্রি বা এক্সিট পয়েন্ট রাখবো, সেখানে অবশ্যই আমরা ফায়ার কার্টেন বা ফায়ার ডোর ইউজ করবো, এবং কোথায় ফায়ার ডোর, ফায়ার কার্টেন ইউজ করবো সেটা আমরা সামনে আলোচনা জানতে পারবো। আমাদের দেশে সাধারণত অগ্নি প্রতিরক্ষা বা এই সমস্ত জিনিস যারা অ্যাপ্রুভ করে, প্ল্যান থেকে শুরু করে এক্সিকিউশন, ডিজাইন, ড্রয়িং, তাদের মধ্যে আছে বাংলাদেশ ফায়ার সার্ভিসেস, সিভিল ডিফেন্স, অ্যাকর্ড অ্যালায়েন্স, এবং নতুনের মধ্যে সামনে আসছে RCCDF, নিরাপন। অ্যাকর্ড অ্যালায়েন্স সম্পর্কে আমরা সবাই জানি। অ্যাকর্ড হচ্ছে মেনলি US বায়ারজোট, অ্যালায়েন্স হচ্ছে ইউরোপ বায়ারজোট, এবং তাদের কোর্স অ্যান্ড টুলস এগুলো সম্পর্কে আমরা জানি। প্রথমে আমরা একটু বিএনবিসি নিয়ে আলোচনা করতে চাই। সেজন্য এখন আমরা বিএনবিসি 2015 ভলিউম 1 পার্ট 4টা নিয়ে আলোচনা করব। বিএনবিসি 2015 ভলিউম 1 পার্ট 4। এখানে ফায়ার সেফটির জন্য মূলত 5টি চ্যাপ্টার রয়েছে। আমাদের আসলে ডিজাইন ড্রয়িং করার জন্য এত কিছু আমরা বিএনবিসিতে ফলো করি না। বিএনবিসিতে সাধারণত ফলো করা হয় মেনলি রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল টাইপ অকুপেন্সির জন্য, এবং ইন্ডাস্ট্রিয়ালের জন্য ফলো করা হয় NFPA কোড। প্রথমেই চ্যাপ্টার 1-এর 1.2 টার্মিনোলজিতে আমরা বিভিন্ন রকমের ডেফিনিশন দেখতে পারবো। এই ডেফিনেশন থেকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে কন্টেন্টগুলো আলোচনা করব সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। বিশেষ করে হচ্ছে অ্যালার্ম জোন, অ্যালার্ম সিস্টেম, অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম কি, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশিং সিস্টেম, ড্রাই কেমিক্যাল এক্সটিংগুইশিং সিস্টেম, বিভিন্ন রকমের এক্সটিংগুইশিং সিস্টেম, রাইজার টাইপ, এলিভেটর, লিভ, ফায়ার সেপারেশন, ফায়ার অ্যাসেম্বলি, ফায়ার রেজিস্ট্যান্স রেটিং, ফায়ার টাওয়ার, এক্সিট, মিনস অফ এগ্রেস, ট্রাভেল পাথ কি, এগুলো সম্পর্কে। বিএনবিসির এই ফায়ারের 4 নাম্বার পেজে, পেজ নাম্বার 4-এর 1, হ্যাঁ, পেজ নাম্বার 4-এ টেবিল 411, এখানে আমরা একটা আলোচনা করব। এই টেবিলটা আমাদের বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের এই কন্টেন্টটা মনে রাখতে হবে, কোন রকমের ওয়াল বা কোন রকমের ব্যারিয়ার কত পার্সেন্ট ফায়ার রেটিং হয়। প্রথমে আসছে সলিড ক্লে ব্রিক ওয়াল। সলিড ক্লে ব্রিক ওয়াল বলতে আমরা বুঝি অ্যাজ ইউজুয়াল ব্রিক ওয়ার্কের যে ওয়ালগুলো থাকে। 2 নাম্বার হচ্ছে আরসি ওয়াল। আরসি মানে রিইনফোর্স কংক্রিট ওয়াল, মানে আরসিসি ওয়াল। আরসিসি স্ল্যাব মানে তো আমরা জানি ছাদ, আর আরসিসি কলাম তো আমরা সবাই জানি আরসিসি কলাম। সো সলিড গ্রে ব্রিক মানে সাধারণত এখানে আমাদের যে ভ্যালুগুলো লাগে, এখানে বোঝানো হচ্ছে 125 mm। 125 mm আসে 5 ইঞ্চি। তার মানে 5 ইঞ্চি একটা ব্রিক ওয়ালের ফায়ার রেটিং হচ্ছে 1.5 ঘন্টা। মানে আগুন যখন লাগবে তখন সে ফায়ার 5 ইঞ্চি ব্রিক ওয়াল প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত ফায়ারের সাথে ব্যারিয়ার হিসেবে সার্ভাইভ করতে পারবে। এরপর আস্তে আস্তে সেটা নরম হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল 10 ইঞ্চি ওয়ালের জন্য 5 ঘন্টা। আরসিসি ওয়াল সাধারণত আমরা বিশেষ করে শিয়ার ওয়াল, লিফট কোর এগুলো জানি। সাধারণত লিফট কোর 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হয়, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টা। তো বিভিন্ন রকমের ঢালাই এবং যে ওয়ালগুলো থাকে সেগুলো থেকে আমরা এই ফায়ার রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এবার আসি চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 1-এ আসলে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে এই স্ট্রাকচার এলিমেন্ট এবং বিভিন্ন ডেফিনিশন সম্পর্কে আলোচনা। এবার আসি চ্যাপ্টার 2-তে, যেটাকে প্রিকশনারি রিকোয়ারমেন্ট বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.1 কন্টেন্টে অকুপেন্সি ক্লাসিফিকেশন সম্পর্কে বলা আছে। এখানে বিভিন্ন রকমের অকুপেন্সি A থেকে M পর্যন্ত আলোচনা করা আছে, বাট আমরা সবচেয়ে বেশি যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে অকুপেন্সি G, ইন্ডাস্ট্রিয়াল। এই অকুপেন্সি G আবার G1, G2 দুই ক্যাটাগরিতে ভাগ করা আছে। তারপর এখানে ওপেনিং সিল, সেপারেশন ওয়াল,
কোনটা কতটুকু ওপেনিং কীরকম হবে সেটা বলা আছে। ইন্টেরিয়র ফিনিশ সম্পর্কে বলা আছে। তারপর ফায়ার লিফটটা কখন কোন সময় কীভাবে ওপেন হবে, কোথায় ইনস্টল মানে কোথায় ফায়ার লিফটটা রাখতে হবে এবং ফায়ার লিফটটা কারা ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে এখানে বলা আছে। অ্যাজ ইউজুয়াল এখানে আমরা বিভিন্ন অকুপেন্সির ডেফিনিশন দেখতে পাচ্ছি, কোনটা কী রকমের অকুপেন্সি। চ্যাপ্টার 3 আছে মিনস অফ এগ্রেস। মিনস অফ এগ্রেসের অর্থ হচ্ছে মানে সবচেয়ে কম সময় সহজে কিভাবে কোনো হ্যাজার্ডাস এরিয়া থেকে কিভাবে বের হয়ে আসা যায়। এই মিনস অফ এগ্রেসের মূলত 3টা অংশ। এখানে লেখা আছে দি ওয়ে অফ এক্সিট ট্রাভেল উইথিন এ বিল্ডিং ফ্রম any point thereof along a means of egress shall consist of 3 parts: the exit access, the exit, and the exit discharge. তারপর এখানে বিভিন্ন রকমের অকুপেন্ট লোড আছে, মানে কি পরিমাণ মানুষ কোথা থেকে বের হবে, প্রতি পার মিটার স্কোয়ার ফ্লোর এরিয়াতে কী পরিমাণ মানুষ থাকবে, রেসিডেন্সিয়ালের কীরকম এসি, এডুকেশনাল কীরকম, ইনস্টিটিউশনাল কীরকম, বিভিন্ন রকমের অ্যাসেম্বলি। তারপর এখানে বিভিন্ন রকমের এক্সিট কম্পোনেন্ট ক্যাপাসিটি সম্পর্কে বলা আছে, যে বিল্ডিং যদি স্প্রিংকলার ছাড়া হয় সেক্ষেত্রে স্টেয়ার, র্যাম্প, ডোর, করিডোরের সাইজ কীরকম হবে, আর যদি স্প্রিংকলার হয় সেক্ষেত্রে স্টেয়ার, র্যাম্প এবং করিডোর ডোরের সাইজ কীরকম হবে। এখানে উল্লেখ্য যে কিছু কিছু ক্ষেত্রে যখন সিঁড়ির সাইজ বড় থাকে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা কমার্শিয়াল সেক্টরে, সিঁড়ির উইড বড় হলে মাঝখানে কিন্তু কোনো রেলিং দেওয়া হয় না, যেটা একটু বিপদ আনতে পারে যখন মানুষ সবাই একসাথে দৌড়ে নামবে। কোনো কারণে মাঝখানে সাপোর্ট যদি না থাকে, কোনো কারণে কোনো মানুষ যদি একবার স্লিপ খায়, সে স্লিপের সাথে সাথে অনেকগুলো মানুষ তার পেছন পড়ে যেতে পারে। সো এই কারণে আমাদের এই টেবিলটা খেয়াল রাখতে হবে। র্যাম্প, করিডোর, স্টেয়ারওয়ের মাঝখানে কোথায় আমাকে রেলিং দিতে হবে, ওয়ালে কোথায় রেলিং দিতে হবে, এগুলো সব আমাদের জানতে হবে। ডোরওয়ে কোথায় কোথায় আছে, ম্যাক্সিমাম ডিজাইন অকুপেন্ট লোড, ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স, মানে কোন কোন অকুপেন্সিতে আমি যে কোনো দূরত্ব থেকে সবচেয়ে, যেমন এখানে আমি বুঝাই অকুপেন্সি জি মানে ইন্ডাস্ট্রিয়াল, ম্যাক্সিমাম ডিজাইন অকুপেন্ট 50, ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স 30, মানে 50 জন লোকের জন্য ম্যাক্সিমাম আমার ট্রাভেল ডিস্টেন্স হবে 23 মিটার। 23 মিটার মানে 70 ফিট। তার মানে আমি সেই অকুপেন্সি বা বিল্ডিংয়ের ফ্লোরে যেখানেই থাকি না কেন 70 ফিটের মধ্যে আমার একটা এক্সিট পয়েন্ট থাকতে হবে। তার মানে সেটা সিঁড়ি হতে পারে, যে কোনো দরজা হতে পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ইনকেস সেখানে যদি কোনো এই দূরত্বে কোনো এক্সিট পয়েন্ট না থাকে, তাহলে সেখানে আমাদের ওয়াল ভেঙে বা আল্টারনেট কোনো ওয়েতে আমাদের সিঁড়ি বা সেই দরজার ব্যবস্থা রাখতে হবে। ইনকেস বিল্ডিংটা যদি আরসিসি হয়, সেখানে যদি কোনো ক্ষেত্রে সিঁড়ি বিল্ডিংয়ে না দেওয়া থাকে, তাহলে আমাদের আল্টারনেট স্টিল স্টেয়ার ইউজ করতে হবে। আমরা ফায়ার স্টিল স্টেয়ার কি সেটা অলরেডি জানি। তারপর একটু সবার জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাচ্ছি, ইমার্জেন্সি স্টিল স্টেয়ারকেস, যেটা আমরা যে কম বেশি সবাই জানি। বিশেষ করে বিভিন্ন আমরা বিল্ডিংয়ে দেখেছি যে লাল কালারের যে সিঁড়িগুলো থাকে, কোনো কারণে যদি সেই অকুপেন্সিতে বা ফ্লোরে সেই শীট দেওয়া না থাকে, তখন আমাদের এরকম সেই ব্যবস্থা করতে হবে এবং সেখানে ওয়াল ভেঙে প্রত্যেকটা জায়গায় এই সিঁড়িটা দিতে হবে এবং সিঁড়িটা এই বিল্ডিং থেকে কতটুকু দূরত্ব থাকবে সেটাও আমরা জানবো, সেটা অ্যাকর্ডিং রুলস অ্যান্ড রেগুলেশনে বলা আছে। তো এই হচ্ছে আমাদের ইমার্জেন্সি ফায়ার এক্সিট। এটা আমরা সবাই কম বেশি বিভিন্ন জায়গায় দেখেছি, আমাদের আশেপাশে আছে। আচ্ছা, এখানে বিভিন্ন স্টেয়ারের ডাইমেনশন, স্টেপ সব বলা আছে। ফায়ার এক্সিট স্টেয়ার, এই যে আমরা যে হ্যান্ড রেলের কথা বলেছিলাম, এটা পার্ট 4-এর 22 নম্বর পেজে বলা আছে যে যখন 10 জনের বেশি হবে তখন সেক্ষেত্রে হ্যান্ডেলের সাইজ কীরকম হবে, 10 জনের কম হলে কীরকম হবে, এটার ওয়েট কত হতে হবে, হরিজন্টাল ডাইমেনশন কত, ম্যাক্সিমাম রাইজার হাইট কত হতে হবে, মানে একটা স্টেপ থেকে একটা স্টেপের যে হাইট, আমরা যে পা রেখে রেখে হাঁটবো বা দৌড়, মিনিমাম ট্রেড মানে যে স্টেপ আমরা পা রাখবো। এখানে র্যাম্পের সাইজ বলা আছে, হরাইজন্টাল এক্সের কথা বলা আছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পার্ট 4-এর পেজ নাম্বার 426, এখানে বলা আছে যদি অকুপেন্ট লোড লেস দেন 50, মানে যদি মানুষ 50 জন
বা তার কম হয় তাহলে আমাদের মিনিমাম একটা এক্সিট রাখতে হবে সেই অকুপেন্সি বা ফ্লোরে। যদি 50 থেকে 500 হয় মিনিমাম 2টা এক্সিট রাখতে হবে। সেম একইভাবে 500 থেকে 1000 হলে 3টা এবং 1000 এর বেশি হলে মিনিমাম 4টা এক্সিট রাখতে হবে। তাই তো টেবিল নাম্বার 438 পেজ নাম্বার 27 এ বলা আছে বিভিন্ন অকুপেন্সি টাইপ অনুযায়ী ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স কত হবে, ক্যাপাসিটি কত হবে, র্যাম, প্যাসেজ করিডোরের সাইজ কত হবে সেগুলো বলা আছে। এবার আমরা আসবো ইকুইপমেন্ট অ্যান্ড ইনবিল্ট ফ্যাসিলিটি স্ট্যান্ডার্ডে। এই স্ট্যান্ডার্ডে সাধারণত ফায়ার ক্লাসিফিকেশন বলা আছে, বিভিন্ন রকমের ফায়ার ক্লাসিফিকেশন। সাধারণত 5 রকমের ফায়ার, মানে ফায়ারকে সাধারণত 5 ভাবে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ফায়ার ক্লাস এ, যেটা সাধারণত কাঠ, পেপার, প্লাস্টিক, কাপড়, বিভিন্ন রকম কম্বাস্টিবল ম্যাটেরিয়াল হতে পারে। এগুলোকে সাধারণত এ টাইপ ফায়ারে ক্লাসিফিকেশন করা হয়। ক্লাস বিতে হচ্ছে যে কোনো ফ্লেমেবল লিকুইড, বিশেষ করে গ্যাস, গ্যাসোলিন, প্রোপেন, সলভেন্ট বা যে কোনো রকমের ফুয়েল, জ্বালানি রিলেটেড যত গ্যাসি লিকুইড এলিমেন্ট আছে সেগুলোকে ক্লাস বির আন্ডার আওতায় আনা হয়। ক্লাস সির মধ্যে আছে সাধারণত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেটা তার হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো ইউটিলিটি রিলেটেড অ্যাক্সেসরি হতে পারে। ক্লাস ডিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মেটাল সম্পর্কে বলা আছে, যে কোনো মেটালিক এলিমেন্ট থেকে যে আগুনের সূত্রপাত হয় সেটাকে ক্লাস ডি টাইপে আখ্যায়িত করা হয়। এবার আমরা আসছি ফায়ার ক্লাস কেতে। ফায়ার ক্লাস কে এর মধ্যে অল্প কিছু এলিমেন্ট আছে, বিশেষ করে কুকিং অয়েল অ্যান্ড ফ্যাট, মানে চর্বি রিলেটেড এবং তেল থেকে যেই আগুনগুলো উৎপন্ন হয় সেগুলোকে সাধারণত ফায়ার ক্লাস কেতে ডিফাইন করা হয়েছে। এখান থেকে আবার শুরু হয়েছে ফায়ার ডিজাস্টার সম্পর্কে। এখানে বিভিন্ন রকমের হ্যাজার্ড সম্পর্কে বলা আছে। হ্যাজার্ড সাধারণত 3 প্রকার: লাইট হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড, এক্সট্রা হ্যাজার্ড। বিএনবিসিতে আমাদের লাইট হ্যাজার্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্ডিনারি হ্যাজার্ডকে 3 ভাগে এবং এক্সট্রা হ্যাজার্ড শুধু এক্সট্রা হ্যাজার্ড। লাইট হ্যাজার্ডে সাধারণত মানে এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, ই টাইপ এবং আই টাইপ অকুপেন্সির কথা বলা হয়েছে। অকুপেন্সি টাইপ কী কী সেটা আমাদের চ্যাপ্টার 2 তে অলরেডি বলা আছে। তারপর আমরা চ্যাপ্টার 2 তে আরেকবার একটু ব্যাক করছি, এই যে চ্যাপ্টার 2 তে। এখানে আবার ক্লাস A1, A2, B1, B2 বিভিন্ন ভাগে ভাগ করা আছে। আচ্ছা, A1, A2, B1, B2 এগুলো কোথায়, আমরা সেখানে যাচ্ছি। এখানে রিজার্ভয়ার ছাদ থেকে কিভাবে কানেক্ট করে নিচে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে। বা সাধারণত রিজার্ভার কখনো মানে আমাদের দেশের ছাদের থেকে নিচে কানেক্ট হবে এটা রিকোয়ার করে না, এনএফপিও সেটা রিকোয়ার করে না। এখানে আমরা যে স্ট্যান্ড পাইপ সম্পর্কে আলোচনা করবো। স্ট্যান্ড পাইপটা কী রকমের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে এবং সেটা কোন স্ট্যান্ডার্ড বা কোড ফলো করে সেই ম্যাটেরিয়াল অ্যাপ্রুভ কিনা সেটা আমাদের জানতে হবে। বিশেষ করে আমরা ইউজ করি সাধারণত স্টিল পাইপ। আমরা সাধারণত ASTM A135 এই স্ট্যান্ডার্ডটা ফলো করি। ফিটিংয়ের ক্ষেত্রে স্টিল ফলো করি। এখানে পাইপ শিডিউল সম্পর্কে বলা আছে। এই বিএনবিসিতে হাইড্রোজেন রিলেটেড যত কম্পোনেন্ট আছে সেগুলো আমরা এনএফপি থেকে রিড করবো, কারণ এনএফপিতে খুব সুন্দরভাবে বলা আছে। বিএনবিসিতে আসলে ওইরকমভাবে ফায়ার রিলেটেড যে কন্টেন্টগুলো বলা আছে অত মানে এনাফ না। শুধু আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যেই অকুপেন্সিগুলো দেখি সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো। বিশেষ করে যে চ্যাপ্টার 5-এ 5.3 কন্টেন্ট, যেটা পেজ নাম্বার 48 থেকে শুরু, সেখানে আমরা দেখতে পারবো বিভিন্ন রকমের রেসিডেন্সিয়াল যে আমরা হ্যাজার্ডে দেখেছি A1, A2, এখানেই সেই A1, A2, A3 সব এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। বিশেষ করে এখানে আমরা দেখছি যে অকুপেন্সি A1 and A2। A1, A2 বলতে কি বোঝায়? সিঙ্গেল ফ্যামিলি ডুয়েলিং অ্যান্ড 2 ফ্যামিলিজ ডুয়েলিং, মানে একক পরিবার, যৌথ পরিবার, এরকম বিভিন্নভাবে ভাগ করা। তারপর হচ্ছে A5 এ দেখা যাচ্ছে হোটেল, লজিং এরিয়া। তারপর বি টাইপ এডুকেশনের মধ্যে আমরা সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোকে বুঝি। তারপর হচ্ছে বিভিন্ন কেয়ার এডুকেশন, বিশেষ করে চিলড্রেন কেয়ার। তারপর হচ্ছে প্রতিবন্ধী বা ফিজিক্যালি ক্যাপেবল যাদের সমস্যা, বিভিন্ন ছোটোখাটো টাইপের হেলথ কেয়ার, সেগুলো। বিশেষ করে যে এখন আমরা দেখছি হেলথ কেয়ার ফ্যাসিলিটি, বিভিন্ন রকমের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, বিজনেস, মার্কেন্টাইল, শপিং মল, ইন্ডাস্ট্রিয়াল আবার 2 ভাগ, একটা হচ্ছে G1, একটা হলো G2। এগুলো নিয়ে আমরা সামনে এনএফপিতে আরও আলোচনা করবো। আরও আদার্স কিছু অকুপেন্সি আছে। এবং শেষ চ্যাপ্টারে জাস্ট আমরা ফায়ার ড্রিলিং থেকে শুরু করে কি মানে নিরাপত্তা প্রিকশন নেয় সেগুলো সম্পর্কে জানতে পারবো।
এখানে পেজ নাম্বার 59-এ A7 কন্টেন্টে বলা আছে ফায়ার ডিল সম্পর্কে। ফায়ার ডিল সম্পর্কে এখানে বলা আছে যে কোনো ইন্ডাস্ট্রি বা সেই অফিসে বা সেই বিল্ডিংয়ের অকুপেন্সিতে যদি 150 জন থাকে, তাহলে যে ফায়ার ডিলিংটা মানে অগ্নি নিরাপত্তা যে মহড়াটা করা হয় ফায়ার সার্ভিস টিমের পক্ষ থেকে, সেটা মান্থলি করতে হবে। যেখানে 150 কম সেখানে কোয়ার্টারলি, মানে কোয়ার্টার মানে 3 মাসে একবার, বছরে 4 বার করলেই হবে। তো এই ক্ষেত্রে এগুলো বলা আছে কোন অকুপেন্সি কি ফায়ার ডিলিং করতে হবে, প্রতি বছর কয়বার, মাসে কয়বার। তো এই হচ্ছে বিএনবিসির ভলিউম 1 চ্যাপ্টার 4 ফায়ার প্রোটেকশন। বিএনবিসি সম্পর্কে আপাতত আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। এখন আমরা অন্য কন্টেন্টে যাচ্ছি। প্রথমে আমরা আসবো বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ম্যানুয়াল। আচ্ছা, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ম্যানুয়াল। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ম্যানুয়ালে সাধারণত সেফটি রিলেটেড কিছু সহায়িকা বলা আছে। মানে এটা প্র্যাকটিক্যাল, মানে যখন আগুন লাগবে তখন কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে জানমালের রক্ষা করতে হবে, কিভাবে আমাদের কোথা যদি পেনিট্রেট করতে না পারে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দমকল কর্মীরা, সেখান থেকে কীভাবে তারা জরুরি উদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করবে সে ব্যাপারে বলা আছে। এখানে ডিজাইন রিলেটেড তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিক্যাল যে সমস্ত জিনিসগুলো জানবো, বিশেষ করে আগুন কি সেটা আমরা অলরেডি বলেছি। তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে কম্বাস্টেবল ম্যাটেরিয়াল আছে, যেমন পাট, তুলা, কয়লা, রাবার, মানে যে সমস্ত আমরা ইন্ডাস্ট্রিয়ালি যে সমস্ত কম্পোনেন্টগুলো প্রোডাকশন করার জন্য স্টোর করা হয়, যেমন পাট, তুলা, কয়লা, এগুলাতে যদি কোনো কারণে আগুন লাগে সেগুলো কীভাবে আমরা নির্বাপন করব সে ব্যাপারে আলোচনা করা হবে। এখানে সামুদ্রিক জাহাজের ব্যাপার বলা আছে, বিভিন্ন বিস্ফোরক, কোথাও যদি বোমা বা কোনো রকমের এক্সপ্লোসিভ কম্পোনেন্ট থেকে যেখান থেকে বিস্ফোরণ হবে সেখান থেকে কীভাবে মোকাবেলা করা হবে আগুন থেকে, সে ব্যাপারে আলোচনা করা আছে। এছাড়া বিমান, এয়ারক্রাফট এগুলো সম্পর্কে বলা আছে। তারপর হচ্ছে ফায়ার ফাইটিং রিলেটেড যত হার্ডওয়্যার আছে, বিশেষ করে ফায়ার ফাইটিং কর্মীরা যে পাম্প এবং প্রাইমার ইউজ করে তাদের গাড়িতে, সেগুলো বলা আছে। হোস পাইপ সম্পর্কে বলা আছে। হোস পাইপ বলতে আমরা বুঝি যে লম্বা পাইপগুলা সাধারণত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে ইউজ করে। সে পাইপগুলার ফিটিংস, ব্রাঞ্চ পাইপ, নজল, মই, মানে যে ল্যাডারগুলো সাধারণত ইউজ করা হয় গাড়িতে, যে ল্যাডার থাকে বা আলাদা যে ল্যাডার তারা কোনো বিল্ডিং বা কোনো রিমোট জায়গায় ইউজ করে সেই ল্যাডার। তারপর ফায়ার সার্ভিসে যে গাড়িগুলো আছে ইউজ করা হয় সেই গাড়িগুলোর বিশেষ কিছু ফিচার আলোচনা করা হবে। তারপর আদার্স কিছু, এই যে ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেম বা যেগুলো আমরা সামনে আলোচনা করব সেগুলো এই বইয়ের বা এই ম্যানুয়ালে থাকবে। এই ম্যানুয়ালগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, এগুলো ফ্রি পাওয়া যায়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়েবসাইটে পেতে পারেন, অথবা না হলে অনলাইনে একটু সার্চ করতে হবে যে বাংলাদেশ অগ্নি নির্বাপন বিধি ব্যবস্থাপনা সহায়িকা, এই লেখাটা সার্চ করলে আপনারা পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম, হোস পাইপের কনফিগারেশন, যে পাইপটা ইউজ করে পাইপটা কী টাইপের ম্যাটেরিয়াল, পাইপের বৈশিষ্ট্য কী, পাইপগুলো কী কারণে নষ্ট হয়, পাইপটা কীভাবে কানেক্ট করতে হবে, কীভাবে রোলিং করে কাঁধে নিতে হবে, এবং সেই হোস পাইপ কয়জন মিলে ইউজ করতে হবে সেই ক্ষেত্রে বলা আছে। হোস ফিটিংস, ফায়ার ব্রিগেড কানেকশন কীভাবে ইউজ করতে হবে, এই যে ল্যাডারগুলো আছে ল্যাডারগুলো কীভাবে কাজ করে, কোন ল্যাডারের সাইজ কত, ল্যাডার ড্রিলিং, কতজন ল্যাডার ধরবে, কতজন ইউজ করবে, কতজন সাপোর্ট দিবে, এবং কত কী যন্ত্রপাতি আছে সব এখানে বলা আছে। তারপর হচ্ছে যেই পানিবাহী গাড়িগুলো থাকে, পানিবাহী গাড়ির ফিচার, তার সাইজ কত থাকবে, গাড়ির কীরকম, ইঞ্জিন কীরকম, তার হর্স পাওয়ার কত, কালার, বিশেষ কী কী বৈশিষ্ট্য সব এখানে আলোচনা করা হবে। এটা জাস্ট সাধারণত মানে প্র্যাকটিক্যাল ফায়ার ফাইটিং একটা পিডিএফ বই। এখান থেকে আমরা দমকল কর্মীরা কীভাবে আগুন সাথে ফাইট করে সেটা আমরা জানতে পারবো। আরেকটা জিনিস বলে রাখি, যখনই আগুন লাগে তখন
ছবিটা দেখি তারপর আমি বলছি। একজন ট্রেন ফায়ার ফাইটার যখন ফায়ার সার্ভিস স্টেশনে খবর আসে যে অমুক জায়গায় আগুন লেগেছে, তখন একজন ট্রেন ফায়ার ফাইটার 2 মিনিটের মধ্যে তাকে প্রস্তুতি নিতে হয়, এবং এই 2 মিনিটের মধ্যে তার যত ইম্পর্টেন্ট গিয়ার অ্যাক্সেসরি যত কিছু আছে সব কিছু তাকে শরীরের মধ্যে বা হাতের মধ্যে নিয়ে রেডি হতে হয়, যেগুলা টোটালি তখন তার ওজন হয়ে যায় 80 থেকে 120 পাউন্ড, সেই হিসাবে আসে প্রায় 50 থেকে 60 কেজি। আমাদের দেশের দমকল কর্মীরা কীভাবে রেডি হয় সেটা আমি জানি না, বাট এটা অ্যাজ ইউজুয়াল ইন্টারন্যাশনাল একটা রুলস আর কি, যে আগুন লাগার সাথে সাথে 2 মিনিটের মধ্যে বের হয়ে যেতে হবে দমকল কর্মীকে তাদের ফায়ার ব্রিগেড গাড়ির সাথে। আচ্ছা, এই ছিল বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোড। এখন আমরা অ্যাকর্ড রিসার্চ সেন্টার, অ্যাকর্ড ম্যানুয়াল। এটা হচ্ছে অ্যাকর্ড ম্যানুয়াল ফায়ার ফাইটিংয়ের উপর। এখানে জাস্ট ছবি আছে, ছবি সহ সব কিছু বর্ণনা করা আছে, এবং অ্যাকর্ডের আরেকটা ম্যানুয়াল আছে, এটা হচ্ছে 2014 সালের ভার্সন 1, আগস্টের 12তে রিলিজ পাওয়া। এখানে স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি, এমইপি সেফটি সব কিছু বলা আছে। ফায়ার প্রোটেকশন বিশেষ করে পার্ট 4, পার্ট 5, 6, 7, 4, 5, 6, 7 এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিভিন্ন রকমের কোড সম্পর্কে আলোচনা করা আছে। সাধারণত হাই রাইজ বিল্ডিং বলতে এখানে 20 মিটার বা 65 ফিটের কথা বলা আছে, বাট এখানে একটু চেঞ্জ আছে। এখানে হাইস্ট অকুপায়েবল ফ্লোর সাধারণত 23 মিটার বা 75 ফিট ধরা হয়। হাইস্ট অকুপাইড ফ্লোর কি সেটা আমরা একটা সামনে ছবির মাধ্যমে জানতে পারবো। এখানে বিভিন্ন রকমের অকুপেন্সির কথা বলা আছে। তারপর হচ্ছে বিশেষ করে এখানে ডে কেয়ারের কথা বলা আছে, হাইলাইট করা আছে ডে কেয়ার কি। ডে কেয়ারের মধ্যে সাধারণত গার্মেন্টস কর্মী বাচ্চারা যেখানে যখন তারা কাজ করে তখন অবসর সময়ে তখন যে আয়া বুয়াদের কাছে যেখানে রেখে দেয় সেটাকে ডে কেয়ার বলে। সো এই ডে কেয়ারগুলো অবশ্যই গ্রাউন্ড ফ্লোর থেকে অবশ্যই 9 মিটার বা 30 ফিটের মধ্যে থাকতে হবে, অথবা অন্য বাইরের দিকে রাখতে হবে। তবে ডে কেয়ারগুলা বাইরে রাখাই উত্তম, যদি সেই ফ্যাক্টরিতে পর্যাপ্ত জায়গা থাকে। আর যদি না থাকে তাহলে সবচেয়ে বিল্ডিংয়ের বাইরের দিকে রাখতে হবে, আলাদা রুমের মধ্যে। তারপর আসছে বয়লার ও ফার্নেস রুম। বয়লার বা ফার্নেস রুম সাধারণত বিল্ডিং থেকে 3 মিটার বা 10 ফিট দূরত্বে রাখতে হবে, এবং তার কনস্ট্রাকশনটা হতে হবে মিনিমাম 1 ঘন্টা রেটেড। 1 ঘন্টা রেটেড কি সেটা আমরা অলরেডি জেনে এসেছি বিএনবিসি পার্ট 4 চ্যাপ্টার 1 ভলিউম 1 চ্যাপ্টার 4 পার্ট 1-এ, যেখানে আমরা যেই অকুপেন্সি ক্লাসিফিকেশন আমরা যে ফায়ার ব্যারিয়ার বা ফায়ার রেজিস্টিং কনস্ট্রাকশন কথা উল্লেখ করেছি সেখানে এগুলো আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। ঠিক একইভাবে জেনারেটর রুম, অয়েল ফিল্ম ট্রান্সফর্মার, স্টোরেজ, পার্কিং, স্লিপিং এরিয়া কীভাবে কতটুকু ফায়ার ব্যারিয়ার রোধ করা থাকবে সব বলা আছে। কোন কোন ফ্যাক্টরিতে আমাদের অটোমেটিক স্প্রিংকলার রাখতে হবে, বিশেষ করে অটোমেটিক স্প্রিংকলারের কথা বলা আছে যে এখানে বিল্ডিংয়ের অকুপাইড হাইট 23 মিটার বা 75 ফুট হলেই সে ফ্যাক্টরির সেই বিল্ডিংটি অটোমেটিক স্প্রিংকলার আওতায় আনতে হবে। ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম স্প্রিংকলার বিল্ডিংয়ে রাখাও যেতে পারে, নাও রাখা যেতে পারে, তবে রাখলে ভালো, না রাখলে কস্ট এফেক্টিভ হবে, শুধু দরকার নেই। বাট 75 ফিটের নিচে যতগুলো অকুপেন্সি থাকবে সেগুলোতে ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম এবং স্ট্যান্ড পাইপ সিস্টেম ব্যবস্থা থাকতে হবে। আমরা যে ফায়ার প্রোটেকশন কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, ফায়ার ওয়াল, ফায়ার রেজিস্ট্যান্স, কি টাইপ কনস্ট্রাকশন, টাইপ 1, 2, 3 3 রকম টাইপ কথা বলা আছে। এইচই টেবিল যেটা আমরা অলরেডি বিএনবিসিতে আলোচনা করে এসেছিলাম, এটা আবার অ্যাকর্ডে দিয়েছে। অ্যাকর্ডের আসলে নির্দিষ্ট কোনো কোড নেই, তারা এনপি, বিএনপিসি এবং বিভিন্ন রেফারেন্স ফলো করে তারা তাদের কোডটি সেফটির জন্য বানিয়েছে। এখানে ডোর কীরকম হবে, উইন্ডো কীরকম হবে, ডাক, শ্যাফট, ফায়ার রেজিস্ট্যান্স রেটিং, ড্রয়িংয়ে কী কী থাকবে সব কিছু বলা আছে।
যে স্ট্যান্ডপ্যাড সিস্টেম সাধারণত কোথায় ইউজ করতে হবে? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 স্ট্যান্ড পাইপ। আচ্ছা, যেহেতু আমরা ক্লাস 1, 2, 3 স্ট্যান্ড পাইপ এই কন্টেন্টে চলে এসেছি, তাহলে আমরা আগে আলোচনা করি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 স্ট্যান্ড পাইপ কি। এর জন্য আমাদের কিছু ছবি দেখতে হবে আগে। আমি কিছু ছবি দেখাচ্ছি। প্রথমে এসে ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম। ক্লাস 1 স্ট্যান্ড পাইপ কি? আমরা এখানে একটা স্ট্যান্ড পাইপ দেখতে পাচ্ছি ভার্টিক্যাল, এটাকে স্ট্যান্ড পাইপ বলে, স্ট্যান্ড পাইপ রাইজার। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড পাইপটার সাইজ এখানে 4 ইঞ্চি, এবং এখানে আরেকটা আমরা যন্ত্র দেখতে পাচ্ছি, এটাকেই সে ল্যান্ডিং বাল্ব বলে বা ক্লাস 1 হোস সিস্টেম। এই ক্লাস 1 হোস সিস্টেম সাধারণত 2.5 ইঞ্চির হয়, এবং এটা শুধুমাত্র ট্রেন দমকল বাহিনী কর্মীরা ইউজ করতে পারে, আর কি ইউজ করতে পারবে না, এই কারণে এটা ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম বলা হয়। এটাকে বলা হয় ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেম। ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেম কি? ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমের মধ্যে সাধারণত একটা ফায়ার হোস ক্যাবিনেট থাকে। এই যে আমরা বক্সটা দেখছি, এটাকে সেই ফায়ার হোস ক্যাবিনেট বা বক্স বলে। এর মধ্যে এই যে আমরা সাদা অনেকগুলা রাউন্ড বা স্পাইরাল এলিমেন্ট দেখতে পাচ্ছি, এটাকে সেই হোস পাইপ বলে। এই হোস পাইপের সাইজ সাধারণত 33 মিটার বা 100 ফিট হয়। এটাকে ক্লাস 2 স্ট্যান্ড পাইপ বলে। এই সামনে যে মাথা আমরা একটা স্বর্ণের কালারের একটা নজল দেখতে পাচ্ছি, এটাকে নজল বলে, এটাকে বলা হয় হোস পাইপ। আর এই যে জিনিসটার মধ্যে হোস পাইপটা আটকে আছে, এটাকে বলা হয় হোস র্যাক। আমরা এখানে আরেকটা ভালভ দেখতে পাচ্ছি, এটাকে অ্যাঙ্গেল ভালভ বলে। এই অ্যাঙ্গেল ভালভের কাজ হচ্ছে স্ট্যান্ড পাইপ থেকে যখন পানি আসবে তখন সেটা তারা খুলে দিলে তখন এই হোস পাইপটা তারা ইউজ করতে পারবে। এই হোস পাইপটা শুধুমাত্র ইউজ করতে পারবে ট্রেনার, ফ্যাক্টরি, ফায়ার সার্ভিসের লোকজন। ফায়ার ব্রিগেডের লোকজন ইউজ করতে পারবেই, এবং এটা শুধুমাত্র এটা দুইজনই ইউজ করতে পারবে। বাট ক্লাস 1 শুধুমাত্র ফায়ার ব্রিগেডের লোকজন ইউজ করতে পারবে, এবং এটা শুধুমাত্র ফ্যাক্টরির লোকজন। এবার সেই ক্লাস 3 সিস্টেম। ক্লাস 3 সিস্টেম কি? ক্লাস 3 সিস্টেম হচ্ছে এই ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটার কম্বিনেশন। আমরা একটু কম্বাইন্ড সিস্টেম দেখব ক্লাস 3। যেমন এটা হচ্ছে একটা ক্লাস 3 সিস্টেম। এখানে ক্লাস 2 এবং ক্লাস 1 দুইটা একসাথে আছে। ক্লাস 2 আছে বাইরে, ক্লাস 2 আছে আলাদা, ক্লাস 1 আছে আলাদা। কিছু ক্ষেত্রে ক্লাস 1, ক্লাস 2 দুইটা একসাথেই থাকে। যেমন এটা ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1। এই বাইরে 4 ইঞ্চির একটা পাইপ গেছে, 4 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির একটা পাইপ বেরিয়েছে, সেটা ল্যান্ডিং বাল্বের সাথে কানেক্ট হওয়ার জন্য। আবার এই 2.5 ইঞ্চি থেকে আবার একটা 1.5 ইঞ্চি পাইপ গিয়েছে ক্লাস 2 তে জন্য। তাহলে আমরা কি জানলাম? ক্লাস 1 এর কানেকশন হয় সাধারণত 2.5 ইঞ্চি বা 65 মিলি, এবং ক্লাস 2 কানেকশন হয় 1.5 ইঞ্চি বা 40 মিলি। আমরা একটু দেখাচ্ছি, কিছু জায়গায় ক্লাস 3 একসাথে থাকে একই বক্সে, জাস্ট উপরে নিচে। ক্লাস 3, ক্লাস 3, ক্লাস 3 সিস্টেম, ক্লাস 3 সিস্টেম, ক্লাস 3, ক্লাস 3। এই যে যেমন এখানে আমরা দেখছি ক্লাস 2 এবং ক্লাস 1 দুইটাই ক্যাবিনেট। এই ক্যাবিনেটগুলো সাধারণত ইউজ করা হয় এই ফায়ার ফাইটিং কম্পোনেন্টগুলোকে বাইরের যে কোনো বস্তু থেকে ধাক্কা বা নষ্ট না হওয়ার জন্য। আমরা এর ভিতরে একটা অংশ দেখব, যেখানে ক্লাস 2, ক্লাস 1 নতুন করে কনস্ট্রাক্ট করা হচ্ছে, এবং হচ্ছে এই ক্লাস 2, ক্লাস 1 ফার্স্ট ক্লাস ব্রিক দিয়ে 5 ইঞ্চি আলাদা মেসনরি ওয়ার্ক করে এটা ঢেকে দেওয়া হচ্ছে। এটা অনেকে করতে পারে যদি তাদের সেই পরিমাণ জায়গা থাকে, না হলে ওয়ালের মধ্যে অফসেট করে কেটে এই বক্সটা ঢুকিয়ে ফেলতে হবে। বক্সটার সাইজ থিকনেস আমরা মেনশন করবো সামনে। এই যে ক্লাস 3 সিস্টেম, উপরে ক্লাস 2 আর ভিতরে ক্লাস 1। এই ভিতরে যে খালি জায়গাগুলো আছে, এগুলোতে সাধারণত আদার্স আরও জিনিসপত্র রাখা, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, ছোটোখাটো পকেট এক্সটিংগুইশার, এগুলো রাখা হয় এর মধ্যে। এটা খোলা খুবই ইজি। এটার মধ্যে যে একটা চাবি আছে, এটা জাস্ট সামনের দিকে টান দিয়ে জাস্ট ঘোরালেই হবে।
এই হচ্ছে ক্লাস 3 সিস্টেম। ক্লাস 1 ক্লাস 2 সিস্টেম। এই হচ্ছে অ্যাকর্ডের কোড, ফায়ার সেফটি। আরও আছে এগ্রেস কীরকম, মানে এক্সিট পার্ট কীরকম হবে, এক্সিট স্টেয়ার, ইন্টেরিয়র ফিনিশ কীরকম হবে, ওয়ার্কিং সার্ভিস কীরকম হবে, সব কিছু বলা আছে। তো এতটুকুই হচ্ছে অ্যাকর্ডের কোড। আপনারা অ্যাকর্ডের ওয়েবসাইট থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাকর্ডের এই কোডটা ডাউনলোড করে নিতে পারেন, এটা ফ্রি। এবার আসবো আমরা অ্যালায়েন্স। অ্যালায়েন্সের ক্ষেত্রে সেম, অ্যাকর্ড অ্যালায়েন্সের তেমন কোনো পার্থক্য নাই। অ্যালায়েন্স সিস্টেমটা ভার্সন 1.1। অ্যাকর্ড অ্যালায়েন্সের সেম জিনিস, তেমন কোনো পার্থক্য নাই, হুবহু অ্যাকর্ডে যা আছে অ্যালায়েন্সও তাই বলা আছে। আচ্ছা, আরসিসি ডিআইপি নিরাপনের বিধিমালা এখন আমরা দেখিনি, বাট ওভারঅল নীতিমালা সব জায়গায় একই থাকে, খুব বেশি চেঞ্জ হবে না। অ্যাকর্ড, অ্যালায়েন্স, আরসিসি। আচ্ছা, প্রথমে আমরা যে আলোচনা করেছিলাম ফায়ার ডিটেকশন সম্পর্কে, এখন আমরা ফায়ার ডিটেকশন ডিভাইসগুলো সম্পর্কে একটু জানবো। ফায়ার ডিটেকশন ডিভাইসগুলো কী কাজে ইউজ হয়। এই হচ্ছে ফায়ার ডিটেকশন এবং নোটিফিকেশন এবং আদার্স ডিভাইস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্মোক ডিটেক্টর, তারপর হিট, তারপর মাল্টি, যেটা স্মোক এবং হিটের কম্বিনেশনের ডিভাইস, তারপর হচ্ছে স্মোক টাইপ বিম ডিটেক্টর। এগুলো হচ্ছে সাধারণত ডিটেকশন ডিভাইস। স্মোকে আমরা বুঝতে পারছি যে স্মোক যখন সেন্স করবে বিভিন্ন টেম্পারেচার, যে কোনো স্মোক, তখন সেখানে আমরা স্মোক দিব। আর হিটের নির্দিষ্ট কিছু রেঞ্জ আছে, রেঞ্জ অনুযায়ী আমরা সেই ডিভাইসগুলো ইউজ করব, কখনো 68, কখনো 70, কখনো 90। যে স্থানে যেই টেম্পারেচার বা হিট উৎপন্ন হয় সেখানে সেই অনুযায়ী সেই ডিটেক্টরগুলো আমরা ইউজ করব। আর মাল্টি ডিটেক্টর সাধারণত ইউজ করি আমরা যেখানে প্রোডাকশন হাউস, বিশেষ যেখানে প্রোডাকশন ইউনিট হয়, মানে যেখানে হিট এবং স্মোক দুটোই ডিটেক্ট করার সম্ভাবনা থাকে, সেখানে সাধারণত মাল্টি ডিটেক্টর আমরা ইউজ করি। আর এটা হচ্ছে স্মোক টাইপ বিম ডিটেক্টর। এটা হচ্ছে বিম ডিটেক্টর। বিম ডিটেক্টর এখানে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি। এখানে একটা থেকে লেজার বের হয় এবং সেই লেজারটা এই যে আমরা নিচে যে গ্লাসগুলো দেখছি বা রিফ্লেক্টর, সেই গ্লাসগুলোতে রিফ্লেক্ট হয়ে তারপর সে ওই লেজারটা এখানে পাস হয়। এর মধ্যে সে ডাটা বা তথ্য আদান প্রদান করতে থাকে। এর মধ্যে যদি কোনো স্মোক জেনারেট হয় তখনই সাথে সাথে সেটা অ্যালার্ম বা কন্ট্রোল প্যানেলে চলে যাবে। এরপর আমরা আসি ইনপুট আউটপুট মডিউলে। ইনপুট আউটপুট মডিউলগুলো সাধারণত কন্ট্রোল প্যানেলের তথ্য আদান প্রদান এবং সে অনুযায়ী এক্সিকিউশন করার জন্য ইউজ হয়। ইনপুট মডিউলের কাজ হচ্ছে সাধারণত কোনো ঘটনা ঘটলে সেটা কন্ট্রোল প্যানেলে জানিয়ে দেওয়া, এবং কন্ট্রোল প্যানেল থেকে একটা কমান্ড যখন আউটপুট মডিউলে চলে আসবে, আউটপুট মডিউলের কাজ হচ্ছে সেই কমান্ডটা এক্সিকিউশন করা। ইনপুট মডিউল সাধারণত হাইড্রোলিক সিস্টেমের প্রয়োজন হয়, পাম্প সিস্টেমের প্রয়োজন হয়। আর আউটপুট মডিউল সাধারণত ইউজ হয় বিশেষ করে ফায়ার ডোর, এক্সস্ট ফ্যান, এগুলোতে। কারণ যখন কন্ট্রোল প্যানেলে খবর চলে আসবে অমুক জায়গায় আগুন লেগেছে, তখন ওই ফ্লোরের ওই ফায়ার ডোরটা যেটা সুপারভাইজ করা আছে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ বের হয়ে যাওয়ার পর। আবার যে এক্সস্ট ফ্যানগুলো থাকবে, এক্সস্ট ফ্যানগুলো সব বন্ধ হয়ে যাবে। বাইরে থেকে সকল বায়ু চলাচল, ভিতরের বায়ু সব বাইরে চলাচল, ভিতর বাইরের মোট কথা টোটাল বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট। ম্যানুয়াল কল পয়েন্ট আমরা কম বেশি সব জায়গায় দেখেছি, হসপিটাল থেকে শুরু করে শপিং মল বা ইন্ডাস্ট্রি। এই ম্যানুয়াল পয়েন্টের কাজ হচ্ছে যখনই আগুন লাগবে, সব এই ম্যানুয়াল পয়েন্টগুলো সাধারণত দেওয়া হয় এক্সিট পয়েন্টে। যখনই আগুন লাগার খবর পাবে সবাই বা দেখবে, সবাই যখন বের হয়ে যাবে, কেউ না কেউ এই কল পয়েন্ট প্রেস করবে এবং সেই কল পয়েন্ট থেকে আগুনের খবর চলে যাবে কন্ট্রোল প্যানেলে। এটা হচ্ছে কল পয়েন্টের কাজ। কল পয়েন্টের কাজ হচ্ছে খবর চলে যাওয়া। তারপর হচ্ছে সাউন্ড স্ট্রোব। সাউন্ড স্ট্রোব সাধারণত আমরা সব জায়গায় দেখেছি, যখনই আগুন লাগবে তখনই সাথে সাথে অ্যালার্ম বাজা শুরু করবে, সাউন্ড বাজা শুরু হবে ধীরে ধীরে। এরপর লাইটের স্ক্যাটারিং হবে যদি সেখানে লাইট কম থাকে, বা দেখা যাচ্ছে কোথাও সাউন্ড খুব বেশি প্রোডাকশনে, তখন সেখানে আওয়াজের কাজ হচ্ছে না, তখন সেখানে শুধু লাইট বেরোবে, লাইটের স্ক্যাটারিং হবে, লাইট একটু পর ব্লিঙ্কিং বা জল করবে। আচ্ছা, এটা হচ্ছে ফায়ার রেজিস্টিং কেবল। ফায়ার রেজিস্টিং কেবলের কাজ হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে যে ডিভাইসগুলো থাকবে কানেক্টেড সেগুলো ইউজ করা, এবং এই ফায়ার কেবল অবশ্যই ফায়ার রেটেড হতে হবে। আমরা এটার একটা ছবি দেখি ফায়ার রেটেড কেবলগুলো কীভাবে কী অবস্থায় থাকে।
এই ফায়ার রেট কেবলগুলো সাধারণত কয়েল অবস্থায় থাকে, কয়েল অবস্থা বাহির থেকে আমাদের দেশে আসে। ফায়ার রেটেড কেবল, ফায়ার রেটেড কেবল। ফায়ার কেবলের ছবিটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, আপনারা অনলাইন থেকে একটু দেখে নিন যে ফায়ার রেটেড কেবলের যে কয়েলটা থাকে সেটা কিভাবে বাজারজাত হয়। আচ্ছা, এই হচ্ছে আমার ফায়ার ডিটেকশন অটোমেশন সিস্টেমের ডিভাইসগুলো। এখন আমরা একটা জেনারেল ডিজাইন সম্পর্কে দেখব, কীভাবে ডিজাইন করা হয় বা এই একটা ফায়ার অ্যালার্ম এবং বিশেষ করে ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম ডিজাইনটা কীভাবে করা হয় এবং ড্রয়িংয়ে কী কী করবেন থাকবে। আমরা ড্রয়িংটি অটোক্যাড ফাইলে দেখব। আমরা দেখব একটা যে টোটাল একটা প্রজেক্ট কীভাবে কন্ট্রোল প্যানেল থেকে শুরু হয়ে কীভাবে সেটা আবার কন্ট্রোল প্যানেলে ব্যাক করেছে, ডিরেকশন এবং নোটিফিকেশন সিস্টেম দুটোই। এটি হচ্ছে একটা ডেমো ফায়ার ডিটেকশন এবং নোটিফিকেশন সিস্টেমের ড্রয়িং। এই ড্রয়িংয়ের শুরুতে থাকবে ইনস্টলেশন ক্রাইটেরিয়া বা ইনস্টলেশন রিকোয়ারমেন্ট। ইনস্টলেশন রিকোয়ারমেন্টে থাকবে আমরা যে ডিভাইস বা ডিটেক্টরটা ইউজ করবো সেটা সিলিংয়ের সাথে কীভাবে ইনস্টল করা থাকবে, কীভাবে কন্ডাক্ট করা থাকবে, যদি সেখানে কোনো ক্ষেত্রে ফল সিলিং থাকে তাহলে সিলিং থেকে ফল সিলিংয়ের দূরত্ব কীরকম থাকবে এবং সেটা ফল সিলিং কোথায় ইনস্টল করা হবে। তারপর ম্যানুয়াল কল পয়েন্ট ফ্লোর থেকে কতটুকু হাইটে থাকবে, ফায়ার অ্যালার্ম ফ্লোর থেকে কতটুকু হাইটে থাকবে, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল ফ্লোর থেকে কতটুকু হাইটে থাকবে, সেটা ডাক দিয়ে কীভাবে মাটি থেকে পাইপ আসবে, কেবল সাপোর্ট কেবল কীভাবে আসবে এবং সেই কারেন্ট যে তারটা আসবে ডাইরেক্ট কারেন্টের ক্লিপ সেটা কীভাবে আটকানো হবে সব এখানে বলা আছে। তারপর আসছে স্কিমেটিক ডায়াগ্রাম বা রাইজার স্কিমেটিক ডায়াগ্রাম। রাইজার স্কিমেটিক ডায়াগ্রামটা সাধারণত সবার শেষে করা হয়। রাইজার স্কিমেটিক ডায়াগ্রামটা করা হয় ফ্লোর লেআউটের উপর ভিত্তি করে। এই হচ্ছে ফ্লোর লেআউট, এই হচ্ছে ডিভাইসগুলো আমাদের বসানো আছে প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা লুপে ন্যাকে। স্কিমেটিক ডায়াগ্রামের পর থাকবে হচ্ছে মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যানে আমাদের দেখাতে হবে আমরা যে প্রজেক্টে কাজ করবো সেই প্রজেক্টে কী কী অকুপেন্সি আছে, সেই অকুপেন্সিগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করবো। যেমন দেখছি এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, এখানে দেখতেছি এই পুরোটা হচ্ছে একটা প্রোডাকশন বিল্ডিং। এখানে হচ্ছে আমরা দেখছি সিকিউরিটি বিল্ডিং, বিশেষ করে এখানে সিসিটিভি মনিটরিং রিপোর্টিং করা হয়। ফায়ার কমান্ড স্টেশন আছে, এই পাশটা ইটিপি আছে, এই পাশটা হচ্ছে ইউটিলিটি বিল্ডিং, মানে এখানে জেনারেটর কম্প্রেসর বয়লার এগুলো থাকে। এটা হচ্ছে এই যে আমরা ইউটিলিটি বিল্ডিং ডিনোট করেছি। এরপর থাকবে ফ্যাসিলিটি বিল্ডিং। ফ্যাসিলিটি বিল্ডিংয়ে সাধারণত আমরা অলরেডি বলেছি অ্যাকর্ডালাইস বিএনবিসে বলা আছে যে এখানে ফিমেল ওয়ার্ড, ডে কেয়ার, ওটি রুম, ডক্টর রুম, মানে এটা একটা মোট কথা কোনো কারণে প্রবলেম হলে কারোর এখানে সে রেস্ট নিতে পারবে, বিশ্রাম নিতে পারবে, এখানে সেটাকে ফ্যাসিলিটি বিল্ডিং বলা। তারপর এখানে সাবস্টেশন আছে এবং আদার্স কিছু ছোটোখাটো রান্নাঘর আছে, স্টোরেজ আছে, এগুলো সব কিন্তু সবার সাথে আলাদা, কোনোটাই কিন্তু ফ্যাক্টরির ভিতরে নাই। আচ্ছা, এই ফায়ার কমান্ড রুম বা সিকিউরিটি রুমে আমরা সাধারণত কন্ট্রোল প্যানেলগুলো রাখি যাতে এখান থেকে সিকিউরিটি বা ফায়ার কমান্ড অপারেটর সব কিছু ইজিলি করতে পারে। এখান থেকে আমরা দেখাচ্ছি আন্ডারগ্রাউন্ড কেবল চেঞ্জ, মানে আন্ডারগ্রাউন্ড কেবল চেঞ্জ বলতে বোঝানো হচ্ছে মাটি খুঁড়ে যে কেবলটা কন্ট্রোল প্যানেল থেকে ফ্যাক্টরিতে গিয়েছে।
এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল ট্রে, আর এটা ওভারগ্রাউন্ড কেবল ট্রে। আমাদের ড্রয়িংয়ে সেই সিম্বল দিয়ে দেওয়া থাকবে কোনটা আন্ডারগ্রাউন্ড কোনটা ওভারগ্রাউন্ড। আমরা এখানে রাইজার দেখিয়েছি, রাইজার থেকে কিভাবে হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর কিভাবে একটা ফ্লোর থেকে ঘুরে 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 আবার সে প্যানেলে ব্যাক করেছে। এবং নেক্সট সিস্টেম শুধুমাত্র একবার ঢুকবে, এটা সে ব্যাক করতে পারবে না। আমরা একটা ফ্লোর দেখি, এই হচ্ছে সে রাইজার। এখান থেকে যেমন এখানে বলা আছে ফ্রম ফার্স্ট ফ্লোর, মানে এই তারটা ফার্স্ট ফ্লোরের লুপ 4 স্মোক 49-এর পর 50 থেকে শুরু হয়েছে। 50 থেকে শুরু হয়ে বিভিন্ন ডিভাইস ঘুরে এসে তারপর সে আবার প্যানেলে ব্যাক করেছে। এবং এখানে বলা আছে রিটার্ন টু এফিসিপি টু লুপ 4, সে আবার লুপে ফিরে গেছে, মানে সে তার এফিসিপিতে ফিরে গেছে। এখানে আমরা স্কিমেটিক ডিজাইন সম্পর্কে আলোচনা করি। এখানে আমাদের যে প্যানেলটা আমরা ইউজ করবো সেটা বিভিন্ন লুপের হতে পারে, 2 লুপ, 4 লুপ, 6 লুপ, যত লুপের আমাদের ইউজ করা হয়। একটা লুপে সাধারণত যতগুলো ইউজ করা হয় তার 80% ইউজ করা হয়, 20% ইউজ করা হয় না। কারণ কি, কোনো কারণে যদি ফ্লোরের কোথাও অকুপেন্সি একটু কম বেশি হয় বা একটু ডিভাইস বাড়তি আমাদের অ্যাড করতে হয়, তখন সেই 20% থেকে আমরা হিসেব করে তখন সেটা ইউজ করি। কোনো প্যানেলে দেখা গেছে 127টি ইউজ করা যায়, কোথাও 250টা, কোথাও 200টা, কোথাও 150টা, সেটা এক এক ব্র্যান্ডের প্যানেলের উপর নির্ভর করবে। এখানে 127 লুপের প্যানেল ইউজ করা হয়েছে। 127 লুপের প্যানেলে এখানে 4টা লুপ আছে। তো 127-এর মধ্যে আমরা চেষ্টা করব 100-র মধ্যে শেষ করার, 100 থেকে বা 110টা। আমরা কতগুলা লুপ বা কতগুলা ইউজ করবো সেটা আমরা ডিভাইস কাউন্ট করে তারপর হিসেব করব যে আনুমানিক এখানে এতগুলো ডিভাইস লাগতে পারে। সাপোজ আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর ডিজাইন করলাম, গ্রাউন্ড ফ্লোর ডিজাইন থেকে আমরা অ্যাভারেজ একটা ভ্যালু নিলাম যে গ্রাউন্ড ফ্লোর যদি অন্যান্য ফ্লোরগুলোর মতো টিপিক্যাল হয় তাহলে সেটাতে মাল্টিপ্লাই করব। আনুমানিক যতগুলো হয় ততগুলো আমরা হিসাব করে অতগুলো আমরা লুপ রাখবো। যদি 127টা ডিভাইস ম্যাক্সিমাম হয়, আমরা চেষ্টা করবো 100 থেকে 110টা দেওয়ার বা একটু কম দেওয়ার। ন্যাকের ক্ষেত্রেও সেম, ন্যাক কোনো ক্ষেত্রে একটা প্যানেল থেকে 10টা দেওয়া যায়, 15টা দেওয়া যায়, খুব বেশি হলে 20টা দেওয়া যায়, সেটা হিসাব করতে হয় ভোল্টেজ অফ ক্যালকুলেশন। কোনো ক্ষেত্রে সাউন্ডার স্ট্রোব মানে সাউন্ডার প্লাস মানে কম্বাইন যে সাউন্ডার ফ্ল্যাশ সেটা ইউজ করা হয়, কোনো ক্ষেত্রে শুধু সাউন্ডার, আবার কোনো ক্ষেত্রে শুধু ফ্ল্যাশারও ইউজ করা হয়। এবং এর শেষে আমরা একটা ইউএল সিম্বল দিব, মানে এন্ড অফ লাইন, মানে ন্যাক শুধুমাত্র বের হয়ে শেষ হয়ে যাবে, সে আর ব্যাক করবে না, বাট লুপ শুরু হয়ে ঘুরে 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 এসে সে আবার তার লুপে ব্যাক করবে। তারপর হচ্ছে কোনটা, বিশেষ করে যে মডিউল সম্পর্কে আমরা আলোচনা, ইনপুট মডিউল, আউটপুট মডিউল কোনটা কী কাজে ইউজ হবে সেখানে অবশ্যই বলা থাকবে। যেমন এখানে বলা আছে ফর বাটারফ্লাই বাল্ব। বাটারফ্লাই বাল্ব কি সেটা আমরা সামনে আলোচনা করব। বাটারফ্লাই বাল্ব সাধারণত হচ্ছে স্ট্যান্ড পাইপ সিস্টেম ইউজ করা হয়। যে ফ্লোরে স্ট্যান্ড পাইপে পানি যাবে সেখানে একটা সুইচ থাকে যেটাকে বাটারফ্লাই বাল্ব বলে। যখন এটা খোলা ওপেন করা হয় তখন সাথে সাথে ইনপুট মডিউলের খবর চলে যায় যে এত নাম্বার ফ্লোরে এত নাম্বার রাইজারেরটা ওপেন হয়েছে। তারপর হচ্ছে এখানে আমরা ফর ডোর হোল্ডার দেখতে পাচ্ছি আউটপুট মডিউল। আউটপুট মডিউলগুলো সাধারণত হয় ডোর হোল্ডার এবং এক্সস্ট ফ্যান। ডোর হোল্ডার হচ্ছে সাধারণত ফায়ার ডোর আটকে রাখার জন্য একটা ম্যাগনেটিক হোল্ডার থাকে, এটাকে ফায়ার ডোর হোল্ডার বলে। আর এক্সস্ট ফ্যান তো আমরা এক্সস্ট ফ্যান জানি, পুরো এক্সস্ট ফ্যানের ফ্লোরের সবগুলোকে বন্ধ করে দেয় এই আউটপুট মডিউলের এক্সিকিউশনের মাধ্যমে। তারপর ফায়ার পাম্পের জন্য যে মডিউলগুলো সেগুলো এখানে বলা আছে, মিনিমাম 14টা দিতে হবে। ইলেকট্রিক পাম্প রান, চকি পাম্প রান, ডিজেল পাম্প রান, তারপর হচ্ছে 3 রকমের পাম্পের ফেস ফেইলার, ফেস ট্রাবল, তারপর হচ্ছে সাকশন ডিসচার্জের যেই গেট ভালভগুলো থাকে সেই গেট ভালভগুলো সুপারভাইজ করা হয়। আমরা একটু পাম্প রুম দেখি, পাম্প রুম কীরকম। এই হচ্ছে সেই পাম্প রুম। পাম্প রুমের মধ্যে এক নাগারে মিনিমাম 14টা আমাদের ইনপুট মডিউল দিতে হয়। কোথাও কোথাও সেটা বেড়ে 20-22টা হয়ে যায়, সেটা নির্ভর করে সেই প্রজেক্টের উপর। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক ফায়ার ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম ড্রয়িং। এবং এই ড্রয়িংয়ে অবশ্যই ওই বিল্ডিংয়ের সেকশন দিয়ে দিতে হবে, যতগুলো বিল্ডিং থাকবে। এখানে যেমন মেইন বিল্ডিং, ইউটিলিটি আর হচ্ছে ফ্যাসিলিটি বলা আছে, এখানে শুধুমাত্র আমরা 2টার জন্য দিয়েছি, বাট আলটিমেটলি আমাদের সেকশন 3টার ক্ষেত্রেই দিতে হবে। আমরা যে কটা বিল্ডিংয়ে ডিটেকশন নোটিফিকেশন রাখবো সেগুলো সব ইউজ করতে হবে এখানে। তো এই হচ্ছে একটা সিম্পল ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম ড্রয়িং। কোনো ক্ষেত্রে এখানে আমাদের পিএস সিস্টেম ইউজ করতে হবে। আমি পিএস সিস্টেম একটা সিম্পল ড্রয়িং দেখাচ্ছি।
আচ্ছা, এটা হচ্ছে একটা পিএ সিস্টেম এবং ফায়ার অ্যালার্মের সাথে কনজুগেটেড একটা ড্রয়িং। আমি ড্রয়িংটা বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা স্কিমেটিক ডায়াগ্রাম অলরেডি দেখেছি। এটা হচ্ছে এটা আরেকটি প্রজেক্টের স্কিমেটিক ডায়াগ্রাম। এটা অনেক একটা বড় প্রজেক্ট। অ্যাজ ইউজুয়াল এখানে মাস্টার প্ল্যান লাগে, গ্রাউন্ড ফ্লোর, তারপর এটা হচ্ছে পাম্প রুম, এটা হচ্ছে রাইজার প্যানেল, কোথা থেকে ডিভাইস আসছে, কোথা থেকে ডিভাইস গেছে এবং কোন নাম্বার কী হিসেবে বিবেচনা হয়, কোনটা লুপ নাম্বার, কোনটা ডিভাইস নাম্বার, লুপ সার্কিটের জন্য, ন্যাক সার্কিটের জন্য কোনটা ন্যাক নাম্বার, কোনটা ডিভাইস নাম্বার। এখানে আমরা নতুন যে দেখেছি পাবলিক অ্যাড্রেস। পাবলিক অ্যাড্রেসের জন্য পাবলিকের জোন নাম্বার থাকে এবং ডিভাইস নাম্বার থাকে। এটা হচ্ছে একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ড্রয়িং। এটা আমাদের ফায়ার ডিটেকশন ইউনিটের সাথে প্রজেক্ট অনুযায়ী এটা আমাদের অ্যাড করা থাকে, যেখানে বলা আছে রাইজার স্কিমেটিক ডায়াগ্রাম পাবলিক অ্যাড্রেস সিস্টেম। পাবলিক অ্যাড্রেস সিস্টেম আমরা কম বেশি জানি যে পাবলিক সিস্টেম কি। পাবলিক সিস্টেমে সাধারণত একটা প্যানেল থাকে, অ্যাম্পলিফায়ার। এখান থেকে বিভিন্ন জনে হর্ন স্পিকার বা হর্ন উইথ স্পিকার ইউজ করা হয় এবং এখানে একটা অ্যাম্পলিফায়ার থাকে যেটা মাইকের মাধ্যমে সেই ততগুলা জোনে ইনফরমেশন চলে যায় যে এখানে আগুন লেগেছে বা যে কোনো জরুরি খবর। এখানে আমরা 10টা জনের প্যানেল ইউজ করেছি, তার মধ্যে 7টা ইউজ হবে, 3টে ইউজ হবে না। 3টে আমরা স্পেয়ার রেখেছি এই কারণে, ইনকেস কোনো কারণে যদি দরকার লাগে তখন আমরা সেই স্পেয়ার জোন থেকে আমরা নতুন একটা জোন বের করব। এই হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম এবং প্রত্যেকটা বক্স থাকবে, প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3, হর্ন টাইপ স্পিকার। সেম একইভাবে এটা একটা প্রজেক্টের ড্রয়িং। এখানে আমাদের ন্যাক ইউজ হচ্ছে টোটাল 12টা। এই প্যানেলে টোটাল 4টা ন্যাক ইউজ করা যায়, বাট আরও ন্যাক ইউজ করতে হলে আমাদেরকে ন্যাক এক্সটেন্ডার বা এক্সপিএস কার্ড বলে এটাকে ইউজ করতে হবে। পার এক্সপিএস কার্ডে 2 ন্যাক, 4 ন্যাক, 6 ন্যাক, সেটা এক্সপিএস কার্ড মডেল উপর নির্ভর করে ইনস্টল করা। এবং এখানে যে ন্যাক পাওয়ার এক্সটেন্ডার থাকে এটা আমরা কানেক্ট করছি আরেকটা কানেক্ট করছি। এই বিল্ডিংয়ে শুধুমাত্র জাস্ট একটা জোনে, জাস্ট এই হাফ পোর্শনে আমরা একটা প্যানেল ইউজ করছি। ডান দিকের জন্য একটা, বাম দিকের জন্য একটা কন্ট্রোল প্যানেল এবং পুরো কম্পার্টমেন্টে 3টা পাবলিক অ্যাড্রেস কন্ট্রোল ইউনিট ইউজ করেছি। যেমন এখানে আমরা দেখাচ্ছি FCP 1, FCP 2। এখানে পাবলিক অ্যাড্রেস কন্ট্রোল ইউনিট 1, কন্ট্রোল ইউনিট 2, কন্ট্রোল ইউনিট 3। এই সেই পাবলিক অ্যাড্রেস কন্ট্রোল ইউনিট প্যানেল 1, ইউনিট 2, ইউনিট 3। এবং এই 3টাই অবশ্যই এই প্যানেল 1 এবং এই প্যানেল 2 সবাই সবার সাথে ইন্টারকানেক্ট থাকবে এবং সেখানে একটা ইন্টারফেস আমাদেরকে দেখিয়ে দিতে হবে। যেমন এখানে কন্ট্রোল প্যানেলের দিক থেকে বলা আছে ইন্টারফেস উইথ পাবলিক অ্যাড্রেস প্যানেল। এখানে আমি ইয়াটা লিখি নাই, এটা আমার লিখতে হবে যে এটা PSU 1, 2, 3 বা কার সাথে কানেক্টেড, এভাবে আমাদের নেটওয়ার্ক করে দেখা দেবে। যেমন এখানে প্যানেলটা নেটওয়ার্ক করে বলা আছে নেটওয়ার্ক কার্ড উইথ কানেক্টেড ইন্টারফেস উইথ ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল 2। এই হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল 2, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল 2, এটার সাথে কানেক্ট। সো এখানে 3টা অ্যাড্রেস কন্ট্রোল প্যানেল ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের সাথে কানেক্টেড থাকবে, যাতে নোটিফিকেশন একটাতে আসলে বাকি সবগুলা প্যানেলে ইন্ডিভিজুয়াল ফ্লোরে চলে আসে। এখানে আমরা এক একটা ফ্লোরকে 3টা জোন হিসেবে ভাগ করছি, জোন 1, জোন 2, জোন 3। এতটুকু সাপোজ জোন 1 কন্ট্রোল পাবলিক অ্যাড্রেস প্যানেল 1-এর জন্য, এতটুকু জোন 2 পাবলিক অ্যাড্রেস প্যানেল 2-এর জন্য এবং এতটুকু জোন 3 পাবলিক অ্যাড্রেস প্যানেল 3-এর জন্য। অ্যাজ ইউজুয়াল আমাদের লিফটের জন্য আউটপুট মডিউল বসাতে হবে। যখনই আগুন লাগবে সাথে সাথে লিফটের চলাচল বন্ধ হয়ে যাবে এবং লিফটের চলাচল বন্ধ হবে লিফটটা নিচে চলে যাওয়ার পর। সেভাবে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে প্রোগ্রামিংটা এমনভাবে করানো হয় যে লিফট চলা অবস্থা বন্ধ হয়ে যাবে। লিফট যেখানেই থাকুক লিফট অটোমেটিক নিচে চলে যাবে, নিচে গিয়ে মানুষ সব বের হয়ে যাওয়ার পর তারপর লিফট বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম কন্ট্রোল সিস্টেমের মধ্যে কানেকশন। তো এই হচ্ছে আমাদের ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম ড্রয়িং। ডিটেকশন অ্যান্ড নোটিফিকেশন সিস্টেম আমাদের পর্ব আপাতত এখানেই শেষ। এখন আমরা চলে যাব
ফায়ার ডোর, আমরা ফায়ার হাইড্রেন্টটাতে একটু পরে আসছি, কারণ ফায়ার হাইড্রেন্টটা একটু বিশাল বড়। আমরা একটু সামান্য আগে ফায়ার ডোর নিয়ে আলোচনা করি। ফায়ার ডোর, আচ্ছা ফায়ার ডোর নিয়ে সামান্য তেমন কিছু বলার কিছু নাই। ফায়ার ডোরের সাধারণত সিম্বল আমরা অলরেডি দেখেছি এই ড্রয়িংয়ে, তারপর আমি আবার দেখাচ্ছি ফায়ার ডোরের কি কি সিম্বল আমরা ইউজ করবো। ফায়ার ডোর, এই হচ্ছে সাধারণত ফায়ার ডোর। আমরা একটু সিম্বলগুলো আলোচনা করি, সিম্বলগুলো আমরা স্কিপ করে এসেছি, আমি এর জন্য দুঃখিত। আচ্ছা, আমরা যে স্মোক ডিটেক্টরের কথা বলেছি, এই হচ্ছে সেই স্মোক ডিটেক্টরের সিম্বল। ঠিক একইভাবে হিট, মাল্টি, পুল স্টেশন বা কল পয়েন্ট, সাউন্ডার স্ট্রোব, শুধু সাউন্ডার, ইনপুট মডিউল, আউটপুট মডিউল, ফল্ট আইসোলেটর মডিউল। ফল্ট আইসোলেটর মডিউলটা বলা হয়নি, সরি। ফল্ট আইসোলেটর মডিউলটা সাধারণত ইউজ করা হয় লুপের শেষে এবং শুরুতে। ফল্ট আইসোলেটর মডিউলের কাজ কি? ফল্ট আইসোলেটর মডিউলের কাজ হচ্ছে এক ফল্ট আইসোলেটর মডিউল থেকে আরেক ফল্ট আইসোলেটর মডিউলের মধ্যে যে কতগুলো ডিভাইস থাকে, এর মধ্যে যদি কোনো ট্রাবল দেখা যায় তখন সেটা কন্ট্রোল প্যানেলে চলে আসে। যেমন ফল্ট আইসোলেটর মডিউল 1 থেকে ফল্ট আইসোলেটর মডিউল 10, এর মধ্যে 9টা ডিভাইস, 10 1 থেকে 10, তার মানে 8টা ডিভাইস আছে। সো 8টা ডিভাইসে কোথাও প্রবলেম হলে সেটা ইনফরমেশন চলে আসবে যে ফল্ট আইসোলেটর মডিউল 2 তে প্রবলেম হয়েছে। তখন আমরা 1 থেকে 2 এর মধ্যে যতগুলো ডিভাইস আছে ততগুলো আমরা চেক করবো যে এখানে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। সেটা আমরা কোনো ক্ষেত্রে যদি আমরা 100টা ডিভাইস ইউজ করি তখন প্রথম 50টার মধ্যে প্রথম থেকে শুরু করে 50 নাম্বারে একটা দিই, পরে 50 থেকে 100 নাম্বারে একটা দিই। এটা কতগুলো দেওয়া হবে সেটা ভোল্টেজ অফ ক্যালকুলেশন করে ব্যাপার, তবে অবশ্যই লুপের শুরুতে এবং শেষে দিতে হবে। কোনো ক্ষেত্রে এই ফল্ট আইসোলেটর মডিউল অ্যাড্রেস নেয় বা নেয় না। অ্যাড্রেস মানে বলতে হচ্ছে কোনো ক্ষেত্রে এটার নাম্বার শুরু হয় না। যেমন এখানে আমরা দিচ্ছি P1, আমরা চাইলে এটা FM1 দিতাম, বাট সমস্যা নেই। এখানে যে P1 হইতে হবে এমন না, যদি ভুল করে P5ও দেন কোনো সমস্যা নেই। মোট কথা আপনার ডিভাইস 100টা থাকলেই হলো, 100টা বা 127টা। এখন আপনি নাম্বার 1,27,000 বা 1,27,000 কোটিও দেন, কোনো সমস্যা নেই। এটা সব প্যানেল না, কিছু প্যানেল আছে যে এটা সে সিরিয়ালি নিবে, অন্য নাম্বার দিলেও লাভ নেই। এগুলো আপনারা বিভিন্ন যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, বিভিন্ন প্যানেল নিয়ে আলোচনা করবেন, তখনই বুঝতে পারবেন। এগুলো সাধারণত হোচিকি, শিল্ড এগুলোর সাথে প্রবলেম হয় না, বাট সিমপ্লেক্স, কুপার এইসব ক্ষেত্রে সাধারণত ডিভাইসের নাম্বার সিরিয়ালি যাবে, মানে 1-এর পর 2 হতেই হবে, কোনোভাবে 1-এর পর 5 হওয়া যাবে না। বাট এই ক্ষেত্রে হোচিকি, শিল্ডে আপনি শুরুতে লুপ 1 পুল 25ও দিতে পারেন, 30ও দিতে পারেন, যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সিম্বল, ওকে। এটা হচ্ছে হর্ন স্পিকার, যেটা পি সিস্টেম স্পিকার ইউজ হয়। এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের ব্লক। এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস কন্ট্রোল প্যানেলের ব্লক। এটা হচ্ছে ইউএল, এন্ড অফ লাইন, যেটা ন্যাকের শেষে থাকে। এটা হচ্ছে ফল সিলিং কভারেজ এরিয়ার সিম্বল। ফল সিলিং কভারেজগুলো সাধারণত আমরা এভাবে হ্যাচ করে দিই, বুঝাই যে এই এরিয়াটা ফল সিলিং, যে এই জায়গাটা ফল সিলিং। ফল সিলিংয়ের নিচে আবার কীভাবে আছে সেটা আবার দেখাতে হবে। এটা হচ্ছে ফল সিলিংয়ের উপরের অংশ, এটা হচ্ছে ফল সিলিংয়ের ভিতরের অংশ। তো এটাই হচ্ছে সেই ফল সিলিং কভারেজ এরিয়া। তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেন্স, অ্যাবভ গ্রাউন্ড কেবলটা আমরা দেখাইছি। কেবল ট্রেন্স বলতে বোঝা, কেবল ট্রেন্স মানে কি, গর্ত, মানে মাটির নিচ কেটে আমরা কিভাবে তারটা নিব, তারপর বিল্ডিংয়ের উপরে কিভাবে আমরা কেবল ট্রে তার দেখাবো। কেবলটা আমি একটু দেখাই দিই কেবলটা কীরকম। কেবলটা আমরা সাধারণত সবাই কম বেশি দেখেছি, সাধারণত ল্যাডারের মতো থাকে কেবল ট্রে। এই সেই কেবল ট্রে, এই যেগুলোর মধ্যে যে তার পাস হয়, এই হচ্ছে সেই কেবল ট্রে। ল্যাডার অনেকটা, এই হচ্ছে কেবল ট্রে। আচ্ছা, এখানে বিভিন্ন কালারের তার আছে, লুপ সার্কিটের জন্য তার, নেক্সট সার্কিটের জন্য তার, পি স্পিকারের জন্য তার। এটা হচ্ছে রাইজার কেবল, এখান থেকে তার যাবে আসবে। রাইজার কেবলটা তেমন জটিল কিছু না। রাইজার কেবল হচ্ছে একটা গর্ত বিল্ডিংয়ের মধ্যে, যেখান থেকে আমরা তার নিব, ব্যাক করবো, সেটাই কেবল রাইজার। এই যেমন একটা কেবল রাইজার, বিল্ডিংয়ের এক পাশে গর্ত করে
তার যখন আমরা নামাই দিই সেটাকেই সাধারণত আমরা কেবল রাইজার হিসেবে বিবেচনা করি। এটা জাস্ট কিছু না, বিল্ডিং এর ফ্লোরের একটা জায়গায় গর্ত করে বা স্ল্যাবের একটা জায়গায় ফুটা করেই সেটাকে আমরা রাইজার দেখাবো যে তার এখান দিয়ে গেছে, তার এখান দিয়ে বের হয়েছে। আচ্ছা, এইগুলো আমাদের কেবল রাইজার। আর এটা হচ্ছে ফায়ার ডোরের সিম্বল, আমরা ব্যারিয়ারের সিম্বল অলরেডি দেখেছি। এই হচ্ছে ওয়াল ব্যারিয়ারের সিম্বল। যখন আমরা একটা কিউব দিব তখন সেটা হবে 1 ঘন্টার চিহ্ন, আর যখন একটা কিউবের সাথে আরেকটা কিউবের অর্ধেক দিব তখন সেটা হবে 1.5, বা এটার অর্ধেক চিন্তা করলে আমরা চিন্তা করবো হাফ। এই কেবল এই ফায়ার রেজিস্টিংগুলো অবশ্যই দেখিয়ে দিতে হবে আমাদের। যেমন এখানে এটা দেওয়া আছে 1 2 3 4 5টা সিম্বল, 5টা সিম্বল মানে এটা 5 আওয়ার রেটেড। 5 আওয়ার রেটেড কেন? কারণ এটা 10 ইঞ্চি ওয়াল, সরি 12 ইঞ্চি ওয়াল। 12 ইঞ্চি ওয়ালের জন্য এটা আমরা অলরেডি বিএনবিসি অ্যাকর্ডেন্স সাথে আছে, আপনি একটু মিলে দেখতে পারেন। এটা হচ্ছে 6 আওয়ার রেটেড। 6 আওয়ার রেটেড কেন? কারণ এটা 12 ইঞ্চি আরসিসি ওয়াল, 12 ইঞ্চির জন্য আরসিসি ওয়াল। আর এটাও 12 ইঞ্চির জন্য 5 আওয়ার রেটেড, কারণ এটা হচ্ছে ব্রিক ওয়াল, এটা আরসিসি ওয়াল, এই কারণে এটা 1 ঘন্টা রেটেড বেশি। আর এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল। 10 ইঞ্চি ওয়ালের জন্য সাধারণত 5 আওয়ার রেটিং হয়। তো এই ওয়াল রেটিংগুলো অবশ্যই আমাদের দেখিয়ে দিতে হবে কোনটা ব্রিক ওয়াল, ব্রিক ওয়ালের জন্য কত রেটিং, এটা অবশ্যই একটু উল্লেখ হয়ে গেলে ভালো হয়। যে ফর লিফট কোর 5 আওয়ার রেটিং, বা লিখে দিতে পারি 12 ইঞ্চি আরসিসি ওয়াল, তারপর নিচে লিখে দিতে পারি 5 আওয়ার রেটিং বা 6 আওয়ার রেটিং। এই রেটিংগুলো অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফায়ার ডোর। ফায়ার ডোরের সময় একইভাবে রেটিং দেওয়া থাকে। 1 আওয়ার রেটিং হলে একটা হবে, 2 আওয়ার রেটিং হলে দুটা হবে, আড়াই হলে সেম একইভাবে 2টা এবং হাফ হবে, সিঙ্গেল লিফ, ডাবল লিফ। এটি হচ্ছে আমাদের একটা ফায়ার ডিটেকশন নোটিফিকেশন এবং পিএ সিস্টেম ড্রয়িং। আচ্ছা, গেল ডিটেকশন নোটিফিকেশন সিস্টেম। এবং ডিটেকশন নোটিফিকেশন সিস্টেমের পরে আমরা এখন একটু আগে আলোচনা করে নিব এনএফপি কোডগুলো, কারণ হাইড্রেন সিস্টেমের জন্য এনএফপি কোড লাগবে, বাট ডিটেকশন নোটিফিকেশন সিস্টেমে শুধু আমাদের একটা কোড লাগে, সেটা হচ্ছে এনএফপি 72। এনএফপি 72 নিয়ে আমরা হালকা আলোচনা করব। আগে আমরা দেখব এনএফপি কোড। এনএফপি কোড, এনএফপি পুরো মিনিং হচ্ছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, এবং এর হেড অফিস হচ্ছে ইউএসএতে। এবং এনএফপির কাজ হচ্ছে ফায়ার, ইলেকট্রিক্যাল, হেলথ ইত্যাদি রিলেটেড হ্যাজার্ড নিয়ে বিভিন্ন কোড, রুলস অ্যান্ড রেগুলেশন রিসার্চ করা, গবেষণা করা এবং সেগুলো প্রতিলিপি তৈরি করা, নিয়মকানুন তৈরি করা। এনএফপির প্রায় অলমোস্ট 300+ কোড আছে, এনএফপির ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারেন। এনএফপির কোডগুলো সাধারণত কিনতে হয়, এগুলো ফ্রি পাওয়া যায় না, বাট আপনারা এগুলো টরেন্ট ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। লেটেস্টগুলো ডাউনলোড করতে একটু কষ্ট হবে, এগুলা টরেন্ট বা বিভিন্ন পাইরেটেড গ্রুপ আছে, ওয়েবসাইট আছে, সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে চেক করতে হবে। বাট সমস্যা নেই, লেটেস্ট কোডগুলো আপনারা সাইন ইন করে ফ্রি পড়তে পারবেন। এটা রেকর্ড করা যায় না, কিছুই করা যায় না, আপনি চাইলে স্ন্যাপ করে নিতে পারবেন। এবং এই এনএফপি কোডগুলো আমাদের দেশে যেই আলোচনা হয়, যখন ওয়ার্কশপ হয়, তখন এটা আয়োজন করে ইস্যাপ। এবং এই এনএফপি এর ট্রেনিংটা সাধারণত হয় আইএবিটি, ইনস্টিটিউশন অফ আর্কিটেক্ট বাংলাদেশে। এখানে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন কোন কোন ইয়েতে এনএফপি এর নিয়ে আলোচনা করা হয়েছে। এক একটা ওয়ার্কশপের কোর্স প্রায় 80 থেকে 90 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ টাকার উপরে হয়ে যায়। এক একটা অরিজিনাল বইয়ের দাম অনেক টাকা। সো এখানে বই থেকে শুরু করে সকল ম্যানুয়াল, এনএফপি থেকে এনএফপি সার্টিফিকেশন দেওয়া হয়, একটা ভালো ব্যাগ দেওয়া হয়, এবং বাইরের কান্ট্রি থেকে এনএফপি সার্টিফাইড ট্রেনাররা সেইখানে ট্রেনিং দেয়। সো আপনারা যে কেউ চাইলে এনএফপি এর কোডগুলো সম্পর্কে ওয়ার্কশপে জয়েন করতে পারেন। এই জন্য আপনাদের ইসেপের ওয়েবসাইটে সবসময় যোগাযোগ রাখতে হবে বা তাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, এই হচ্ছে ইসেপ গেল। আচ্ছা, এবার আমরা এনএফপি কোড কি এনএফপি এর
ফায়ার ড্রয়িং করার জন্য সাধারণত অল্প কিছু কোড হলেই হবে। বিশেষ করে আমাদের লাগবে 72, যেটা আমরা বললাম ডিটেকশন ওয়েপন সিস্টেম, NFPA 10 ফায়ার এক্সটিংগুইশার, NFPA 13 স্প্রিংকলার, 14 স্ট্যান্ড পাইপ, 20 পাম্প, 22 ওয়াটার রিজার্ভার, 80 ফায়ার ডোর, 101 লাইফ সেফটি কোড, 170 ফায়ার সেফটি সিম্বল। এই কোডগুলো আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক ঘুরে ঘুরে বিভিন্ন টরেন্ট সাইট থেকে ডাউনলোড করেছি। এগুলা ইনশাল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে প্রোভাইড করা হবে। যেমন এটা হচ্ছে NFPA 10 2018 এক্সটিংগুইশারের জন্য, এটার লেটেস্ট এডিশন 2018, এর পরের এডিশন অন্তত 2021-এ বের হবে। তারপর হচ্ছে NFPA 170, মানে ইমার্জেন্সি সিম্বল, যেগুলো আমরা ফায়ার সেফটি ডিজাইনে অলরেডি দেখেছি। ডিটেকশনের কী কী ড্রয়িং, কী কী সিম্বল থাকবে, এক্সটিংগুইশারের জন্য ওই যে কী কী বলা আছে, ABCD কে কী। তারপর যে আমরা ওয়াল রেজিস্ট্যান্সের কথা বলেছি, ওয়াল রেজিস্ট্যান্সের কথা বলা আছে, যে ফায়ার ডোরের যে রেটিং কীরকম হবে সেটাও বলা আছে। তারপর ডিভাইস থেকে শুরু করে স্প্রিংকলার কোনটার সাইজ ডাইমেনশন কী হবে সব এখানে বলা আছে। NFPA 101 লাইফ সেফটি কোড, NFPA 72, এটা যেটা বললাম ডিটেকশন সিস্টেমের জন্য, NFPA 20, এটা হচ্ছে ফায়ার পাম্পের জন্য। ফায়ার পাম্পের ডিটেইল সব কিছু এখানে বলা আছে, কী কী ফায়ার পাম্পে ইউজ করতে হবে, ফায়ার পাম্প কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর আছে স্ট্যান্ড পাইপ সিস্টেম। স্ট্যান্ড পাইপ সিস্টেম আমরা অলরেডি বলেছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, লিকুইড লিমিট কতটুকু দূরত্বে থাকবে, স্প্রিংকলারের জন্য কত রাইজার হবে, ফ্লো চার্ট কীভাবে হবে, সব এখানে বলা আছে। এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আলোচনা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে NFPA 13। NFPA 13 পেজের সাইজও একটু বেশি, প্রায় 600-র মতো। এখানে আমাদের অনেকগুলো পেজ লাগবে ডিজাইন ড্রয়িং করার জন্য রেফারেন্স হিসেবে। একটা কোড আলোচনা করতে ভুলে গেছি, ঠিক কোড না, গ্যাজেট ডিটেক্টর রুলস, বাংলাদেশ গ্যাজেট, অগ্নি নির্বাপন মালা নিয়ে। এখানে তেমন কিছু নাই, সেম BNBCর মতোই কিছু জিনিস দেয়া আছে এখানে। তারপর আমি একটু আলোচনা করছি এখানে কি কি আছে। আচ্ছা, PDF এর পেজ নাম্বার 44-এ আপনারা দেখতে পারবেন যে এখানে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানের জন্য কি কি আছে, কি কি লাগবে, সব কিছু এখানে বলা আছে। ভবনের হাইট, উচ্চতা, সড়কের প্রশস্ত, ওয়েট রাইজার, অটোমেটিক স্প্রিংকলার কীরকম হবে, তারপর হচ্ছে পানি কোথায় থাকবে, পানির ভার বহন কতটুকু থাকবে, পানির ভলিউম কতটুকু থাকবে, কীভাবে পানি ডিস্ট্রিবিউট হবে, পাম্প হাউস কোথায় থাকবে, ডিটেকশন সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, ইমার্জেন্সি এক্সিট, অল্টারনেট এক্সিট, ভেন্টিলেশন সিস্টেম, টোটাল সব কিছু এখানে বলা আছে। আচ্ছা, এই হচ্ছে NFPA কোড। আমরা এখন আসি স্ট্যান্ড পাইপ সিস্টেম করার জন্য আমাদের কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা বিল্ডিং তখনই স্ট্যান্ড পাইপের আওতায় আনতে হবে যখন রোড লেভেল থেকে তার হাইস্ট অকুপাইড ফ্লোরের হাইট 33 মিটার বা 33 ফিট বা 10 মিটার হবে। হাইস্ট অকুপাইড ফ্লোর বলতে আমরা কী বুঝি, যেই পর্যন্ত ফ্লোরে আমরা পৌঁছাবো, যেই ফ্লোরে আমরা পা রাখবো, সেই ফ্লোরটা যদি রোড লেভেল থেকে 33 ফিট পার হয়ে যায়, তখনই সেখানে স্ট্যান্ড পাইপ রাখতে হবে, এবং ডিটেকশন নোটিফিকেশন তো অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এবার স্প্রিংকলারের জন্য আমাদের সেম একইভাবে রোড লেভেল থেকে হাইস্ট অকুপাইড ফ্লোর, মানে যে ফ্লোরে আমরা পা রাখবো, সেই ফ্লোরটা অবশ্যই মিনিমাম 75 ফিট হাইতে হতে হবে, আর 75 ফিট পার হতে হবে। 75 ফিট পার হয়ে গেলে সেই বিল্ডিংটা আমাদের অটোমেটিক স্প্রিংকলার নাম্বার চলে আসতে হবে। কারণ হচ্ছে এত বড় ফ্লোর, ফায়ার সার্ভিসের লোকজন উঠতে হয়তো কোনো কারণে বিপদ ঘটেও যেতে পারে। সো এখানেই আপনার স্প্রিংকলার সিস্টেম ইনস্টল করে রাখতে হবে, যাতে তারা আসার আগে অন্তত ক্ষতি কিছুটা হলেও কমানো যায়। আচ্ছা, এখন আমরা একটা স্ট্যান্ড পাইপ সিস্টেম এবং একটি স্প্রিংকলার সিস্টেম ড্রয়িং নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা একটা স্প্রিংকলার ড্রয়িং ওপেন করছি। আসলে এত অল্প সময়ের মধ্যে এই টোটাল ফায়ার সেফটি ডিজাইন ড্রয়িং নিয়ে অনলাইনে এভাবে আসলে নেওয়াটা খুবই একটু ডিফিকাল্ট। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই এখন আমাদের ভয়াবহ মহামারীর দুর্যোগটা কাটিয়ে ওঠার পর আমরা চেষ্টা করবো ফায়ার সেফটি ডিজাইনের উপরে একটা অ্যাডভান্সড কোর্স নিতে।
সেটা একদিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 3 দিনের ওয়ার্কশপ হতে পারে, সেটা আমাদের কোর্স কন্ডাক্টের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব। আশা করি সবাই এই কোর্সটাতে সবাই অংশগ্রহণ করবেন। এখানে বিভিন্ন রকমের কোড, ম্যানুয়াল আর অনেক কিছু প্রোভাইড করা হবে। মোটামুটি প্রফেশনাল ডিজাইন করার জন্য যা যা দরকার সব এখানে দেখানো হবে, বোঝানো হবে, শেখানো হবে। বিভিন্ন রকমের ড্রয়িং সম্পর্কে জানতে পারবেন, 2D ড্রয়িং, 3D ড্রয়িং, MEP ড্রয়িং, বিশেষ করে ফায়ার পাম্প ডিটেইলিং খুবই সুন্দর করে দেখানো হবে, বোঝানো হবে। ড্রয়িংটা একটু অনেক বড়, অনেকগুলো ফ্লোর, সো এই কারণে একটু লোড নিতে সময় নিচ্ছে, আমি দুঃখিত। আচ্ছা, এই হচ্ছে স্প্রিংলার সিস্টেম ড্রয়িং। স্প্রিংলার সিস্টেমের ড্রয়িংয়ের শুরুতে ইনস্টলেশন ডিটেলস ক্রাইটেরিয়া থাকবে। এখানে বলা থাকবে যে আমরা যে ম্যাটেরিয়ালস বা পাইপগুলো ইউজ করছি সেটা শিডিউল 40 কিনা বা কি স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়ালসই আমরা ইউজ করেছি। এখানে জোন কন্ট্রোলের ডিটেলস থাকবে, স্ল্যাব থেকে হ্যাঙ্গারের মাধ্যমে পাইপ কতটুকু দূরত্বে থাকবে, তারপর হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন মাটি থেকে কী পরিমাণ নিচ থেকে উপরে গিয়ে সেটা বেন্ড হবে, তারপর ক্লাস 1, 2, 3 হোস সিস্টেম কীভাবে কানেক্ট থাকবে, তারপর হচ্ছে মাটির নিচে পাইপ কীভাবে যাবে, কোথায় কোথায় ওয়ার্নিং টেপ থাকবে, যে এই টেপটা মানে বোঝানো যাবে যে এখানে এর নিচে হাইড্রেন্টের পাইপ আছে। এখানে স্যান্ড দিয়ে ফিল করা থাকবে, কনক্রিট টাইল থাকবে, তারপর হচ্ছে এখানে রেজিস্টেড কোটেড পাইপ থাকবে এখানে, এবং অবশ্যই বিল্ডিংয়ের হাইট, ইন্ডিভিজুয়াল ফ্লোর হাইট এবং টোটাল একটা ফ্লোর হাইট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাস্টার প্ল্যানটা এখানে আমরা ভাগ করে রেখেছি, মেইন বিল্ডিং, ইটিপি বিল্ডিং, ইউটিলিটি বিল্ডিং, এবং কোথায় কোথায় পিলার হাইটেন্ট আমরা বসিয়ে রেখেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা পিলার হাইটের সাথে একটা করে পিলার হাইটেন্ট বক্স থাকবে, ফায়ার হাইটেন্ট বক্স থাকবে। ফায়ার হাইটেন্ট বক্সে সাধারণত 2টা বা একটা মিনিমাম ফায়ার হোস বক্স থাকে। আচ্ছা, আমরা একটা ফায়ার হোস বক্স দেখাচ্ছি, ফায়ার হোস ক্যাবিনেট। এগুলা ক্লাস 1, 2, 3 সিস্টেমের জন্য। আচ্ছা, আমরা ফায়ার হোস ক্যাবিনেট, এই তো ফায়ার হোস বক্স, এই হচ্ছে সেই ফায়ার হোস বক্স। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার হোসের বক্সের মধ্যে 2টা হোস ক্যাবিনেট পাইপ দেওয়া আছে। 2টা কেন? কারণ হচ্ছে যে পিলার হাইডেন্ট থাকে, পিলার হাইডেন্টে 2টা ক্লাস 1 সিস্টেম থাকে বা 2টা ওপেন থাকে। এই 2টা ওপেন থেকে যাতে পানি নিয়ে যায়, তাহলে সেই কারণে ফায়ার হোস বক্সের সাথে 2টা করে ফায়ার হোস যে পাইপ সেটা বসানো থাকে, এবং এটা অবশ্যই ড্রয়িংয়ে দেখাই দিতে হবে আমাদের। এই যে ফায়ার হোস বক্স FHP, প্রত্যেকটা পিলার হাইডেন্টের সাথে এরকম একটা করে বক্স থাকবে। এবং এখানে আমাদের ফায়ার ব্রিগেড কানেকশন, নন রিটার্ন ভালভ, কীভাবে পাম্প রুমের সাথে কানেক্ট হয়েছে, পাম্প রুম থেকে কত সাইজের পাইপ বের হয়েছে এবং সেটা কীভাবে ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন ড্রেন রাইজার কীভাবে কানেক্ট হয় সব এখানে দেখানো হবে। এখানে সব সিম্বল বলা আছে, স্প্রিংলার থেকে শুরু করে সব কিছু। এটা হচ্ছে রাইজার স্কিমেটিক ডায়াগ্রাম, এটাও সেম অ্যালার্ম সিস্টেম রাইজার স্কিমেটিক ডায়াগ্রামের মতো। এটা হচ্ছে পুরো অকুপেন্সি সামারি, যে ফায়ার পাম্পের ফ্লোচার্ট থেকে কীভাবে শুরু করে ডিস্ট্রিবিউট হয় পিলার হাইডেন্ট এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্লোরে স্প্রিংকলার, তারপর হোস কানেকশন কীভাবে কানেক্ট হচ্ছে সব এখানে দেখানো থাকবে, রাইজার স্কিমেটিক ডায়াগ্রাম। এবং তার নিচে অবশ্যই পাম্প রুমের একটা ডিফল্ট ফ্লোচার্ট দিয়ে দিতে হবে, যে পাম্প রুম থেকে কীভাবে পানি আস্তে আস্তে টোটাল সিস্টেমে বা টোটাল নেটওয়ার্কে পানি পৌঁছেছে। এখানে ওয়াটার রিজার্ভার থাকবে, ওয়াটার রিজার্ভার যে পাম্প রুম থাকবে, পাম্প রুমে অবশ্যই স্প্রিংকলার বসাতে হবে, স্প্রিংকলার অবশ্যই পাম্প রুমে মিনিমাম 11.2 কে ফ্যাক্টর থাকতে হবে। কে ফ্যাক্টর নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। এখানে আমরা একটু দেখে নিই যে কী বক্স থাকবে। বিভিন্ন রকমের স্প্রিংকলার থাকবে, আপরাইট 11.2, আপরাইট 8, আপরাইট 5.6, পেন্ডেন্ট, এবং প্রত্যেকটা স্প্রিংকলারের টাইপের সাথে তার রেসপন্স টাইপ কি, কে ফ্যাক্টর, টেম্পারেচার রেটিং, এটা কী টাইপের ম্যাটেরিয়াল বা তার ফিনিশিং কি, কভারেজ এরিয়া কত, কভারেজ স্পেসিং কত, এবং কোন কোন হ্যাজার্ড ইউজ হবে তার কোয়ান্টিটি সহ একটা বক্স থাকবে। এর একটা সিম্পল ফায়ার পাম্প ড্রয়িং, আমরা আর একটু অ্যাডভান্স লেভেলের ফায়ার পাম্প ড্রয়িং সামনে দেখব। এই হচ্ছে স্প্রিংকলার ড্রয়িং। বিল্ডিংয়ের হাইট এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি, মানে 75 হাইট বেশি হচ্ছে সেই রোড লেভেল থেকে ম্যাক্সিমাম ফ্লোর, অকুপাইড ফ্লোর যেখানে আমরা যেতে পারবো, আমরা হাইট দেখছি এখানে 108 ফিট, তার মানে কি 75 ফিটের বেশি, তার মানে এখানে স্প্রিংকলার সিস্টেম দিতে হবে। এটা হাইট যদি 75 ফিটের কম হতো তাহলে স্প্রিংকলার সিস্টেম লাগবে না, নর্মাল স্ট্যান্ড পাইপ সিস্টেম দিলেই হবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3।
যেহেতু এটা স্প্রিংলার সিস্টেমে শুধুমাত্র ক্লাস 1 হোস্ট কানেকশন দিলে হবে, ক্লাস 2 বা ক্লাস 3 দরকার নাই। এবং এই হোস্ট কানেকশন অবশ্যই ছাদেও দিতে হবে, ছাদে কিছু অকুপেন্সি থাকুক বা না থাকুক। এটা অবশ্যই 2.5 ইঞ্চি হতে হবে, যে 65 mm। যখন আমরা কম্বাইন্ড সিস্টেম করবো, মানে যেখানে স্প্রিংকলার এবং হোস্ট কানেকশন দুটোই থাকবে, তখন ভার্টিক্যাল রাইজারের সাইজ অবশ্যই 150 মিলিমিটার বা 6 ইঞ্চি হতে হবে। এখানে আমরা যে স্প্রিংকলারগুলো ইউজ করছি সেটা হচ্ছে K5.6 কে ফ্যাক্টর, কারণ এটা প্রোডাকশন এরিয়াতে সাধারণত 5.6 ইউজ হয়, আর স্টোরেজ এরিয়াতে ইউজ হয় সাধারণত K ফ্যাক্টর 8। কারণ হচ্ছে স্টোরেজ এরিয়াটা খুবই ভয়াবহ, কারণ এখানে আগুন লাগলে বোঝার কোনো ক্ষমতা নাই, কোনো মানুষও থাকবে না। সো এখানে স্প্রিংকলারের পরিমাণ একটু বেশিই লাগে। এখানে প্রতিটা স্প্রিংকলারে আমরা জোন কন্ট্রোল ভালভ ইউজ করি। প্রতিটা জোন কন্ট্রোল ভালভে হ্যাজার্ড অনুযায়ী স্প্রিংকলার থাকে। যেমন এক্স হ্যাজার্ডে একটা জোন কন্ট্রোলের মধ্যে সাধারণত 150টা স্প্রিংকলার থাকে, অর্ডিনারি হ্যাজার্ডে থাকে 275টা, লাইট হ্যাজার্ডে থাকে 275টা বেশি। সো যেহেতু এটা এক্স হ্যাজার্ড, সো এখানে আমরা 150-র বেশি স্প্রিংকলার একটা জোনে দিতে পারবো না। এখানে আমরা দেখতেছি একটা জোনে কতটুকু দেওয়া আছে ম্যাক্সিমাম। এই যে এখানে ইন্ডিকেট করা আছে জোন কন্ট্রোল ভালভ 1 6 ইঞ্চি, ফাইনাল যেই হরাইজন্টাল পাইপটা থাকে সেখানে 130টা স্প্রিংকলার আছে, তার মানে 150 কম। এখানে প্রত্যেকটা ব্রাঞ্চ লাইন হিসেবে আলোচনা করা আছে, 25 থেকে শুরু হয়ে 32, 40, 50, 65, 80, 100, 150, ফাইনালি 150-তে চলে যাবে। লাস্ট রিমোট পয়েন্ট থেকে পাইপ আস্তে আস্তে ছোট হইতে হতে আস্তে আস্তে সে যখন সামনে যাবে, মেইন কন্ট্রোল ভালভের দিকে যাবে, তখন সেটা সাইজ বড় হতে থাকে। পাইপ শিডিউল আমরা সামনে আলোচনা করব। এখানে প্রত্যেকটা ফ্লোরের ইন্ডিভিজুয়াল ফায়ার ফাইটিং সিস্টেম সম্পর্কে অবশ্যই ধারণা দিতে হবে, যাতে যিনি ড্রয়িং চেক করবে বা অডিটর, তিনি সাথে সাথেই দেখে ফেলতে পারেন এই ফ্লোরের সামারি কি, এখানে স্ট্যান্ডার্ড সিস্টেম কী টাইপের, কম্বাইন্ড নাকি নন কম্বাইন্ড, মানে এটা স্প্রিংটার জন্য নাকি হোস্ট কানেকশনের জন্য। টোটাল স্ট্যান্ড পাইপ কয়টা আছে, এখানে আছে 7টা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা স্ট্যান্ড পাইপ ইউজ হয়েছে। সো এখানে আমরা দিয়েছি 7টা। হোস্ট কানেকশনটা ক্লাস 1 অনলি। এখানে প্রত্যেকটা এক্সিটের পয়েন্টে আমরা ক্লাস 1 হোস্ট কানেকশন লিখেছি। সো 7টা রাইজার জন্য 7টা হোস্ট কানেকশন। স্ট্যান্ড পাইপের রাইজার প্রত্যেকটাই 6 ইঞ্চি করে। জোন কন্ট্রোল এখানে আছে 9টা, কারণ 7টা তো আছেই, কোথাও কোথাও আমরা এক্সট্রা একটু বেশি দেওয়া লাগছে, কারণ সেখানে স্প্রিংকলার 150-র বেশি আছে। যেমন এখানে আমরা দিয়েছি 2টা জোন কন্ট্রোল ভালভ, আবার এখানে দিয়েছি আমরা আরও 2টা, কোথায় দিলাম, এই তো 2টা। এখান থেকে একটা বের হয়েছে, আবার এখান থেকে একটা বের হয়েছে। ঠিক একইভাবে অন্যান্য ফ্লোরের ক্ষেত্রে টিপিক্যালি তাই হয়েছে। এখানে যে পেন্ডেন্ট স্প্রিংকলারগুলো আমরা দিতে হবে, সাধারণত ফলস সিলিংয়ের নিচে। আমরা একটু স্প্রিংকলার সম্পর্কে আলোচনা করি, যেহেতু স্প্রিংকলার পয়েন্টে আমরা ড্রয়িং নিয়ে কথাবার্তা বলতেছি। আমরা একটু অ্যাকর্ডেড ম্যানুয়ালে যাই সুবিধার জন্য। অ্যাকর্ড রিসার্চ সেন্টার। আচ্ছা, এখানে স্প্রিংকলারের কিছু পার্ট দেওয়া আছে। স্প্রিংকলারগুলো দেখতে কীরকম হয়, এই তো স্প্রিংকলার। আপরাইট, পেন্ডেন্ট, কনভেনশনাল, সাইড ওয়াল, ভার্টিক্যাল সাইড ওয়াল, রিসেস পেন্ডেন্ট, কনসিল পেন্ডেন্ট। আমরা সাধারণত ফলস সিলিংয়ে রিসেস পেন্ডেন্টটি ইউজ করি, আর অন্যান্য আরসিসি সিলিংয়ে যেগুলো ওপেন অবস্থা থেকে সেগুলো সাধারণত আপরাইট এবং পেন্ডেন্ট ইউজ করা হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল স্প্রিংকলার সিস্টেম। আমরা জোন কন্ট্রোল ভালভ নিয়ে আলোচনা করি, একটু জোন কন্ট্রোল ভালভ নিয়ে আলোচনা করি। এই হচ্ছে আমাদের জোন কন্ট্রোল ভালভের কনফিগারেশন। এই সেই 6 ইঞ্চি স্ট্যান্ড পাইপ থাকে, 6 ইঞ্চি স্ট্যান্ড পাইপ থেকে আরেকটা হরাইজন্টাল স্ট্যান্ড পাইপ বের হয়। এটা সাইজ সাধারণত 6 ইঞ্চি হয়ে থাকে, 4 ইঞ্চি হয়ে থাকে, তো ম্যাক্সিমাম 6 ইঞ্চি হয়। এখানে থাকে কি, আমাদের টেস্ট অ্যান্ড ট্রায়াল লাইনে একটা লাইন থাকে। কোনো কারণে যদি কোনো স্প্রিংকলার আমরা টেস্টের জন্য ইউজ করি, তখন যে পানিটা বাকি থাকে সে পানিটা আমরা এখান থেকে বের করে দিই। এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের জন্য, এটাকে ওয়াটার ফ্লো সুইচ বলে। তারপরে আছে প্রেশার গেজ, তারপরে নন রিটার্ন ভালভ, তারপরে আছে বাটারফ্লাই ভালভ। এই টোটাল সিস্টেমে যখন পানি যায় তখন বাটারফ্লাই ভালভ ওপেন করা হয়।
চেক ভালভে যখন পানি বেরোয় তখন সে ব্যাক করতে পারে না, প্রেশার গজে পানির স্পিড রিড করা হয় কত প্রেশারে যাচ্ছে। তারপর হচ্ছে ওয়াটার ফ্লো সুইচ। ওয়াটার ফ্লো সুইচে পানি যাওয়ার সাথে সাথে কন্ট্রোল প্যানেলে খবর চলে যায় যে এত নাম্বার স্ট্যান্ড পাইপের এত নাম্বার জোন কন্ট্রোল হবে, পানি যাওয়া শুরু করছে। সেম একইভাবে সুপারভাইজারি সুইচ এত নাম্বার জোনের এত নাম্বার জোন কন্ট্রোল ভালভে সুপারভাইজারি সুইচ বা গেট ভালভ বা বাটারফ্লাই ভালভটা ওপেন করে দিয়েছে। এই বাটারফ্লাই ভালভ বা ওয়েস্টার্ন গেট ভালভ জাস্ট একটা সুইচ, মানে জাস্ট ওপেন করা হয় ঘুরিয়ে ঘুরিয়ে, তখন যাতে এটা পানি এখান থেকে চলে যেতে পারে। বাটারফ্লাই ভালভ কি সেটা একটু আমরা অনলাইনে দেখে নিই সুবিধার জন্য। বাটারফ্লাই ভালভ, এই হচ্ছে সেই বাটারফ্লাই ভালভ। বাটারফ্লাই ভালভ সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে সেখান থেকে পানি বের হওয়া শুরু করে। এই হচ্ছে সেই বাটারফ্লাই ভালভ। বাটারফ্লাই ভালভটা প্রথমে বন্ধ থাকে, পরে আস্তে আস্তে সেটা 90 ডিগ্রি থেকে এভাবে রোটেট হয়, তখন এর মধ্যে পানি যাওয়া শুরু করে। এই হচ্ছে জোন। এটা হচ্ছে ব্রাঞ্চ রাইজার নিপল। রাইজার নিপলটা সাধারণত এখান থেকে বের হয়, প্রত্যেকটা ব্রাঞ্চ পাইপের এখান থেকে রাইজার নিপল বের হয়। রাইজার নিপলটা সহজে দেখার জন্য আমি আরেকটি ড্রয়িং ওপেন করছি। ফায়ার ক্যাট ফায়ার ফাইটিং ডিটেইলিং, এই তো। আচ্ছা, এই যে আমরা একটা টি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সেই রাইজার নিপল। এখান থেকে আরেকটি, এটা হচ্ছে সেই মেইন পাইপ যেটা আমরা বলছিলাম। এখান থেকে রাইজার নিপল বের হয়ে আরেকটা যতগুলো স্প্রিংলার থাকে সবগুলো দেখেন, একটা কোথাও টি থাকে, কোথাও ইউ বেন্ড থাকে, বিভিন্ন রকমের বেন্ড থাকে। এখানে ফায়ার ফাইটিং ডিটেইলের অনেকগুলো ড্রয়িং আমি করে রেখেছি সুবিধার জন্য। এগুলো আমরা সামনে আরও ওয়ার্কশপে আমরা আরও ডিটেইলে আলোচনা করব, কোথায় কীভাবে বসানো থাকবে, কীভাবে ড্রয়িং করতে হবে, এগুলো সব আমাদের ড্রয়িংয়ের রেফারেন্স দেখিয়ে দিতে হবে। প্রত্যেকটা ব্রাঞ্চ পাইপের ডিটেইলিং সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, ড্রয়িংটা যাতে সুন্দর থাকে। কারণ স্প্রিংকলার ড্রয়িংটা যদি খুব সুন্দর করে বা ভালোভাবে না করেন, ড্রয়িংটা খুব হিজিবিজি হয়ে যাবে। প্রচুর ডিটেইলিং এখানে কোনোভাবে যদি একটা ব্রাঞ্চ পাইপের ভ্যালু মিস হয়, হাইড্রোলিক ক্যালকুলেশন ভুল হবে। সো কোনোভাবে এটা মানে অবহেলা করা যাবে না। এবং প্রত্যেকটা জোন কন্ট্রোল জোন থেকে, সেই জোনের নেটওয়ার্ক থেকে একটা করে ড্রেন সিস্টেম বের করতে হবে। ড্রেনের সাইজ হতে হবে 2 ইঞ্চি। কারণ কি, কোনো একটা কারণে আমাদের এই জোনটাকে যদি পরিষ্কার করতে হয় বা নতুন করে কনস্ট্রাক্ট করতে, তখন সেই ভালভটা আমরা ওপেন করে দেবো, যাতে ওই সিস্টেমে যত পানি আছে সব ওই ড্রেন থেকে বের হয়ে চলে যায়, আলাদা হয়ে যায়। তো এই হচ্ছে স্প্রিংকলার সিস্টেম ডিটেইলিং, ক্রস কানেক্টর সিস্টেম ডিটেইলিং। এটা হচ্ছে রাইজার স্কিমেটিক ডায়াগ্রাম। আমাদের স্প্রিংকলার এবং ফায়ার ফাইটিং হোস কানেকশন এখানেই শেষ। এখন আমরা যাব ফায়ার পাম্পে। আমরা একটা বেসিক ফায়ার পাম্প নিয়ে আলোচনা করব, যে ফায়ার পাম্পের সাথে কী কী থাকে। আচ্ছা, এখন আমরা জানবো যে ফায়ার পাম্প কি। ফায়ার পাম্পের সাধারণত 3টা পাম্প নিয়ে সমন্বিত একটি সিস্টেম। এখানে 3 রকমের পাম্প থাকে। প্রথমে হচ্ছে ডিজেল পাম্প, তারপরটা হচ্ছে ইলেকট্রিক পাম্প, তারপর জকি পাম্প। ডিজেল পাম্পটা হচ্ছে মেনলি 100% স্ট্যান্ড বাই পাম্প। কোনো কারণে যদি পাওয়ার ফেলার হয় বা কোনো একটা কারণে যদি ইলেকট্রিক্যাল সিস্টেম সব কাট অফ বা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন ডিজেল পাম্প চালাতে হয়। কারণ কি, ডিজেল পাম্পটা ডিজেল ফুয়েলের সাহায্যে চালিত হবে। সো কারেন্ট যদি নাও থাকে, সো সমস্যা নেই। ইলেকট্রিক পাম্পটা হচ্ছে সেকেন্ড পাম্প। কোনো কারণে যদি ইলেকট্রিক পাম্প আলাদা কোনো ইলেকট্রিক কানেকশন দিয়ে তার লাইন আপ করা থাকে, তখন আমরা ইলেকট্রিক পাম্প চালু করতে পারবো, তখন আর ডিজেল চালু করা দরকার নেই। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের ওয়াটার খুব বেশি প্রয়োজন হয়, ডিসচার্জ, সেক্ষেত্রে আমরা 2টা সিস্টেম একসাথে চালু করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে জকি পাম্প। জকি পাম্পটা সাধারণত সবসময় চালু থাকে। জকি পাম্পটা সাধারণত রান করা হয় প্রেশার, মানে যাতে মিনিমাম একটা প্রেশার সে ধরে রাখতে পারে পুরো সিস্টেমের মধ্যে। কোনো কারণে যদি আগুন লেগে যায়, কোনো পাম্পই যদি চালু না হয়, তার একটা মিনিমাম প্রেশার সে ধরে রাখে, যাতে কোনো কারণে পানির প্রেশার কমতি না হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পানি লিকেজ থাকতে পারে বা যে কোনো সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে জকি পাম্পটা সবসময় ইনেবল থাকে। এবার আমরা দেখবো একটা ফায়ার পাম্প রুমে কী কী থাকে। ফায়ার পাম্প রুমে সাধারণত থাকে ওএসএমআই গেট ভালভ। গেট ভালভটা আমরা অলরেডি দেখেছি, তারপর আমি আরেকবার দেখেছি গেট ভালভ জিনিসটা কি।
OS1Y গেট ভালভ। এই হচ্ছে OS1Y গেট ভালভ। এটা সাধারণত ইনপুট মডিউলের সাথে সুপারভাইজ করা থাকে। কোনো কারণে যদি গেট ভালভটা খোলা হয় তখন সেই ইনফরমেশন ইনপুট মডিউলের মাধ্যমে কন্ট্রোল প্যানেলে চলে যায়। এটি হচ্ছে সেই গেট ভালভ। এই হচ্ছে একটা ফায়ার পাম্প রুম। এটা হচ্ছে জকি পাম্প। পাম্পের অন্যান্য অংশ দেখাচ্ছি, অন্য একটা drawing বের করতেছি। আচ্ছা, এই যে আমরা পাম্পটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক পাম্প। এটা হচ্ছে ইলেকট্রিক পাম্পের সাকশন। এটা হচ্ছে গেট ভালভ, এটা ওয়াই স্টেনার, এটা ফ্লেক্সিবল কাপলিং। এটা হচ্ছে ডিজেল পাম্প। এখানে জায়গার স্বল্পতার কারণে পাম্পের পাইপটাকে একটু বেন্ড করা হয়েছে। এই হচ্ছে ডিজেল ট্যাঙ্ক। এই হচ্ছে একটা এক্সস্ট পাইপের লাইন গেছে ডিজেল পাম্প, ডিজেল ইঞ্জিন থেকে। আর এখানে আমরা আরেকটা হাইডার দেখতে পাচ্ছি, এটাকে প্রেসার রিলিফ ভালভ। ও সরি, আমরা যেই ডিটেকশন কেবলের কয়েল দেখতে পাচ্ছিলাম এই ডিটেকশন কেবল এক একটা হচ্ছে 100 মিটার করে, 1.5 mm স্কোয়ার ফায়ার অ্যালার্ম কেবল। আমরা আরো কিছু পাম্পের ড্রয়িং দেখবো, ডেমো। এই যে একটা স্যাম্পল ফুল ফায়ার সিস্টেম পাম্প। এখানে অনেক কম্পোনেন্ট আছে যেটা আমরা একটা ডেমো ড্রয়িং এর মাধ্যমে দেখব কিভাবে এটা আমরা ডিজাইন করব। আচ্ছা, এটা হচ্ছে স্যাম্পল ফায়ার পাম্প রুম লেআউট। এই লেআউটের মধ্যে আমাদের পাম্পের ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার থাকবে, ডিজেলের কন্ট্রোলার, ইলেকট্রিকের কন্ট্রোলার, চকির কন্ট্রোলার, এবং ডিজেল ইঞ্জিন চালু করার জন্য যে আমাদের ডিজেল ট্যাঙ্ক থাকবে সেই ট্যাঙ্কের প্ল্যান, এলিভেশন, ফ্রন্ট ভিউ, ডাইমেনশন দিয়ে দিতে হবে। রিজার্ভার থাকবে, হ্যাজার্ড অনুযায়ী আমাদের রিজার্ভারের পানি থাকতে হবে। সাধারণত পাম্পের যত জিপিএম থাকবে তার হ্যাজার্ড অনুযায়ী তাকে তত গুণ দিয়ে সেই পরিমাণ পানি রাখতে হবে। আমরা এখানে একটু টাইপ করতেছি কোন কোন হ্যাজার্ডের জন্য কী কী লাগবে। যখন লাইট হ্যাজার্ড আমরা বিবেচনা করব, লাইট হ্যাজার্ডের সময় সাধারণত 60 মিনিট ব্যাকআপ রাখতে হয়। যখন অর্ডিনারি হ্যাজার্ড হবে তখন সেখানে আমাদের 75 মিনিট পানি ব্যাকআপ রাখতে হবে। আর যখন এক্সট্রা হ্যাজার্ড হবে তখন আমাদের 90 মিনিট পানি ব্যাকআপ রাখতে হবে। এখন আমাদের কতটুকু পানির ভলিউম লাগবে সেটা নির্ভর করবে আমাদের পাম্প সিলেকশনের উপর। পাম্প যদি 1000 জিপিএম হয় তাহলে আমাদের পানি লাগবে 1000 জিপিএম ইকুয়ালস টু 60,000 ইউএস গ্যালনস। মানে যত জিপিএম আমরা সিলেক্ট করবো হ্যাজার্ড অনুযায়ী তত গুণ করে আমাদের পানির ভলিউম তত রাখতে হবে। এখানে আমরা লেআউটে দেখতে পাচ্ছি, এখানে এখানে পাম্পের কনফিগারেশন দেওয়া আছে 1000 জিপিএম। এবং এটা যেহেতু অর্ডিনারি হ্যাজার্ড, সো আমরা এখানে মিনিমাম 75,000 গ্যালন রাখতে হবে, বাট এখানে আমাদের আছে তার থেকেও বেশি, প্রায় 2 লক্ষ গ্যালন। প্রয়োজনের থেকে বেশি আছে, সমস্যা নেই। এই হচ্ছে একটা ফায়ার পাম্প ড্রয়িং। এই হচ্ছে সাকশন পার্ট। সাকশন পার্টে একটা অ্যান্টিভোর্টেক্স প্লেট বসাতে হয়। এখান থেকে পানি সাক করে যখন সিস্টেমে আনা হয় তখন একটা গেট ভালভ থাকে। গেট ভালভ ওপেন করলে তখন সেটা কমন সাকশন হেডার থাকে, সেই কমন সাকশন হেডারে পানি এসে জমা হয়। তারপর সেটা ওয়াই স্ট্রেনার, ফ্লেক্সিবল কাপড়, বিভিন্ন মাধ্যমে পানি পরিবাহিত হয়ে পাম্পের মধ্যে দিয়ে সেটা সিস্টেমে সরবরাহ করে। এর মধ্যে আবার আরও অনেক কিছু থাকে। ডিজেল পাম্পের মধ্যে একটা প্রেশার রিলিফ ভালভ দেওয়া হয়। প্রেশার রিলিফ ভালভ কি, সিস্টেমের মধ্যে যখন এক্সট্রা কোনো প্রেশার জেনারেট হবে সেটা যাতে বাহিরের মানে পাম্পের রিজার্ভার ভিতরে ঢুকে দেওয়া হয় সে ব্যবস্থা থাকতে হবে।
তারপর আরেকটা, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য, ডিজেলের জন্য ইলেকট্রিকের জন্য সেম। এখানে একটা 6 ইঞ্চি ডেলিভারি হেডার থাকে, কমন ডেলিভারি হেডার, যেখান থেকে পানি আস্তে আস্তে সিস্টেমে যায়, এবং একটা গেট ভালভ থাকে ফাইনালি সিস্টেমে যাওয়ার জন্য। একটা টেস্ট হেডার থাকে, এই টেস্ট হেডারের কাজ হচ্ছে পানির স্পিড ফলো করা, পানি কতটুকু যাচ্ছে, এবং সেই জন্য একটা ফ্লো মিটার থাকবে। এবং এই পাম্প রুমের মধ্যে একটা ড্রেন ওয়াটার ট্যাঙ্ক থাকবে, যাতে পানি পাম্পের কোথাও থেকে পানি যদি স্পিলওয়ে হয় বা গড়িয়ে যায়, তখন সেই পানিগুলো এখানে এসে জমা হবে। এখানে ডিজেল ট্যাঙ্ক থাকবে, ডিজেল ট্যাঙ্ক থেকে কীভাবে ডিজেল ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকবে সেই সেন্সিং লাইনকে দেখানো হবে। এবং প্রত্যেকটা কন্ট্রোলার ডিজেল, ইলেকট্রিক্যাল এবং জকির জন্য হাফ ইঞ্চি সেন্সিং লাইন কোথা থেকে কানেক্ট হয়েছে সেটা দেখিয়ে দিতে হবে। এবং সর্বোপরি আমরা একটা পাম্পের এবং ডিজেলের একটা সেকশনাল ডিটেল ভিউ আঁকবো। এখান থেকে আমরা দেখাবো সাকশন, গেট ভালভ, কমন হেডার, আবার হচ্ছে গেট ভালভ, ওয়াইস্টেনার, কাপলিং, পাম্প, নন রিটার্ন ভালভ, কীভাবে কোন অবস্থা আছে সেটা আমরা সেকশনাল ভিউ দেখাই দেবো ইন্ডিভিজুয়াল পাম্পের জন্য। এখানে শুধুমাত্র হচ্ছে আমরা ডিজেল পাম্পের জন্য দেখিয়েছি। আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার ডিজেল, চকি, ইলেকট্রিক্যাল তিনটার ক্ষেত্রে আমাদের দেখাই দিতে হয়, মানে দুই ডিরেকশনে, একবার লং সেকশনে আবার এই সেকশনে দেখাই দিতে হয়। এই হচ্ছে একটা সিম্পল ডেমো ফায়ার পাম্প ড্রয়িং। আমরা আরও কিছু পাম্প ডিটেলিং দেব, যে পাম্পের ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয়। এই যে একটা পাম্পের স্যাম্পল ফ্লো চার্ট। এই হচ্ছে তিনটা কন্ট্রোলার যেটা আমরা দেখেছি, একটা হচ্ছে ডিজেল পাম্প, একটা ইলেকট্রিক পাম্প, জকি পাম্প, এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। ওয়াটার রিজার্ভার থেকে কীভাবে এই কম্পোনেন্টগুলো আস্তে আস্তে সাকশন থেকে ডিসচার্জে যায়, কোথায় ফায়ার ব্রিচিং ইউনিটে যায়, কীভাবে অ্যালার্ম চেক ভালভে যায়। অ্যালার্ম চেক ভালভটা সাধারণত ইউজ করা যখন আমাদের স্প্রিংকলার সিস্টেম থাকবে, যে বিল্ডিংটা স্প্রিংকলার সিস্টেম থাকবে সেখানে অ্যালার্ম চেক ভালভটা ইনস্টল করা হয়। যখনই অ্যালার্ম চেক পানি আসা শুরু করবে তখনই একটা অ্যালার্ম বেল বাজবে, যেটাকে গং বেল বলে। গং বেলটা আমরা সামনে দেখব। গং বেল যখন বাজবে তখনই একটা সিগন্যাল চলে যাবে যে এখানে পানি যাওয়া শুরু করছে স্প্রিংকলার সিস্টেমে, একটা ইনফরমেশন কন্ট্রোল প্যানেলে চলে যাবে। এখানে বিভিন্ন রকমের পাম্পের ড্রয়িং আছে, এগুলো আমরা সামনে যখন ওয়ার্কশপ শুরু করব তখন আমরা পাম্পের ডিটেলিংগুলো শিখব, কোথা থেকে পানি কীভাবে যাবে না যাবে। আরও বিভিন্ন রকমের পাম্পের অ্যাডভান্স ডিটেলিং আছে। এগুলো আরও বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল প্রজেক্টের জন্য, এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব, কোনটা কীভাবে ইনস্টল করতে হবে, কোথায় ডিটেলিং দেখাই দিতে হবে, কোথায় যে বেন্ড হয়ে বাইপাস হবে, কোথায় সিস্টেমে যাবে, সব আমরা দেখাই দেব। এটা আরেকটা সিস্টেমের ফায়ার পাম্প ড্রয়িং। একটা ফায়ার পাম্প ড্রয়িং অনেকভাবে করা যায়, সুন্দরভাবে ডিটেইলিং করে, প্রায় 6-7 ভাবে করা যায়। আমরা এগুলা ইনশাল্লাহ ওয়ার্কশপে চালু করব। আসলে এত স্বল্প পরিসরে এত কিছু ডিটেইলিং দেখানো সম্ভব না, তারপর জাস্ট এই আমাদের অনলাইন সেশনটা জাস্ট নেওয়া হয়েছে জাস্ট সবাইকে একটু বোঝানোর জন্য, যে একটা ফায়ার সেফটি সিস্টেম ডিজাইন করার জন্য আমাদের কী কী লাগে, কী কী প্যারামিটার রাখতে হয়, কী কী জিনিস ফলো করতে হয়, কী কী ড্রয়িংয়ের মধ্যে কী কী জিনিস রাখতে হয়। মোট কথা ড্রয়িং ডিজাইন ফিলোসফি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে সাধারণত একটা ইনস্টল ডায়াগ্রাম। তো এই ছিল আমাদের আজকের ইন্ট্রোডাকশন টু ফায়ার সেফটি ডিজাইন অনলাইন সেশন। আমরা আশা করি সামনে এটার আরও এক্সপ্লেনেশন, আরও কোর্স চালু করব, আরও সেশন থাকবে ইন্ডিভিজুয়াল, হয়তোবা অ্যালার্মের জন্য 4-5 ঘন্টার একটা সেশন থাকবে, এক্সটিংগুইশার একটা সেশন থাকবে, কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা থাকবে। আরও অনেক কিছু দেখানো দরকার ছিল, বাট সময় পরিসর দেখানো হচ্ছে না। আরও কিছু আমাদের ডিজাইন ড্রয়িং বই নিয়ে আলোচনা করার কথা ছিল, বিশেষ করে আরও কিছু হ্যান্ডবুক ছিল। এই হচ্ছে সেই হ্যান্ডবুকগুলো হচ্ছে এনএফপি কোডের মতোই, এনএফপি কোডই, বাট হ্যান্ডবুকের মধ্যে আরও ডিটেল সব কিছু বলা আছে, ছবি টবি আরও বেশি দেওয়া আছে। এই হচ্ছে সে একটা হ্যান্ডবুক।
স্প্রিংকলারের হ্যান্ডবুক। এটা হচ্ছে ক্লাসরুম ট্রেনিং হ্যান্ডবুক, যেটা আমরা অলরেডি বলেছি হিসেবে যে ক্লাসরুম ট্রেনিংটা হয় 1 দিনের বা 3 দিনের। তারপর হচ্ছে এনইপি 20 হ্যান্ডবুক। এনইপি 20 হচ্ছে ফায়ার পাম্প ইনস্টল করার জন্য, ডিজাইন করার জন্য যা যা লাগে সব এখানের মধ্যে আছে। টোটাল একটা ফুল কমপ্লিট চার্টের মধ্যে আছে ছবি। সব এখানে দেওয়া আছে, কীভাবে ইনস্টল করতে হবে, কী কী জিনিস ফলো করতে হবে, 3D ড্রয়িং সব দেওয়া আছে। আরও এছাড়া কিছু হ্যান্ডবুক আছে, রেফারেন্স বুক আছে, যেগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই বইগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। খুবই ভালো রেফারেন্স বই, আপনারা অবশ্যই সময় পড়তে পারেন। তারপর হচ্ছে ফায়ার প্রোটেকশন স্ট্রাকচার, এগুলো আমরা এখনও আলোচনার মধ্যে রাখিনি, এগুলো আমরা সামনে আলোচনা রাখবো। যে একটা স্ট্রাকচারাল এলিমেন্টে ফায়ার প্রোটেকশন কোটিং কীভাবে ইউজ করা যায়। এখানে আমরা দেখতেছি একটা সিমেন্ট কোটিং। সিমেন্ট কোটিংয়ের আবার রেটিং আছে, যখন সিমেন্ট কোটিংটা কতটুকু আগুনে টিকতে পারবে, মানে এই ফায়ারের যে মেটাল যে কম্পোনেন্টগুলো থাকে এগুলো থেকে কী পরিমাণে নিরাপদ রাখতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কালার কোটিং ইউজ করা হয়, সিমেন্টাস কোটিং ইউজ করা হয়, আর বিভিন্ন রকমের কোটিং ইউজ করা হয়। তারপরে ইন্টারন্যাশনাল ফায়ার কোড 2018 এডিশন, এটা আপনারা কিছু ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। তারপর স্ট্যান্ড বাই সিস্টেম ফর ফায়ার প্রোটেকশন, এই সমস্ত বইগুলো আপনারা একটু সময় পড়তে পারেন বা দেখতে পারেন। এই ছিল আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেম অনলাইন সেশনের পর্ব। আশা করি সবার ভালো লেগেছে। জানি না কতটুকু সবাই বুঝতে পেরেছেন। জাস্ট একটা ফায়ার প্রোটেকশন সিস্টেম ডিজাইন করার জন্য আমাদের যা যা লাগে সব এর মধ্যে একটা সামারিভাবে আলোচনা করেছি। ইনশাল্লাহ আমরা এই করোনা মহামারীর পর যখন আবার নতুন করে সব কিছু শুরু করব, তখন এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ততদিন আমাদের সাথে থাকবেন এবং 3C ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের আরও কিছু অনলাইন কোর্স আছে, এগুলোতে আশা করি আপনারা পার্টিসিপেট করবেন। ম্যাক্সিমামই এখন ফ্রি ওয়ার্কশপ দেওয়া হচ্ছে। এই ছিল আমাদের আজকের ইন্ট্রোডাকশন টু ফায়ার সেফটি ডিজাইনের ফ্রি সেশন। আমাদের আরও কিছু ফ্রি সেশন আছে, এগুলা আপনারা ফলো করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।